গত পর্বে তো আমরা দেখেছিলাম জি কিং কনসোর্ট কিনকে নিয়ে পানির মধ্যে ঝাঁপ দেয়। আর এই পর্বটা সেখান থেকেই শুরু হয়। যেহেতু জি কিং কনসোর্ট কিনকে নিয়ে ঝাঁপ দিয়েছে, সেখানে রাজা আর ফোর্ট প্রিন্স দ্রুত চলে আসে। সৈন্যরা এসে দুইজনকে নদী থেকে টেনে তোলে। তখন বেইউ তো অনেক রেগে যায়। বেইউ এমন ভাব করে যে সে জানতো না এই নদীর পানি বিষাক্ত। সে রাজাকে জিজ্ঞাসা করে এই নদীর পানি কি বিষাক্ত। রাজা তখন কি বলবে, সে তো হতভম্ব হয়ে গিয়েছে। মানে ধরা তো খেয়ে গিয়েছে। বেইউ রাজাকে বলে যদি জিকিং এর কিছু হয়ে যায় অবশ্যই আমি নানঝিও থেকে কৈফিয়ত নিব। রাজা তখন চিৎকার করে একজন সৈন্যকে বলে অ্যান্টিডোট কোথায়। ওই সৈন্য তখন বলে অ্যান্টিডোট তো স্থলপথে আসছে। রাজা তখন ওই সৈন্যকে ঝাড়ি মেরে বলে যদি অ্যান্টিডোট সঠিক সময়ে না পাওয়া যায়, এই দুই কনসোর্টের যদি কিছু হয়ে যায়, তাহলে তুমি ধরে নাও অ্যান্টিডোট ছাড়াই তুমি মারা যাবে। ওই সৈন্য তখন বলে আমার মনে পড়েছে, আমি আপনার জন্য বিশেষ একটি ব্যাগ তৈরি করেছিলাম, হয়তো সেখানে অ্যান্টিডোট থাকতে পারে। এটা বলে ভিতরে চলে যায়। রাজা বেইউকে শান্ত করার চেষ্টা করছিল, বলছিল এটা একটা অ্যাক্সিডেন্ট। এরই মধ্যে ওই সৈন্য অ্যান্টিডোট নিয়ে আসে এবং দুইজনকেই অ্যান্টিডোট খাইয়ে দেওয়া হয়। বেইউ লিগুকে সেই অ্যান্টিডোট দিয়ে বলে যারা যারা ওদেরকে টাচ করেছে সবাইকে এই অ্যান্টিডোট দিয়ে দাও। আর তারপর জিকিংকে নিয়ে সেখান থেকে চলে যায়। কারো তো কিছুই বলার থাকে না। রাজা কনসোর্ট কিনকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। কনসোর্ট কিন জানায় সে এখন ঠিক আছে। এরপরে আমাদের বেইউ আর সিটুকে দেখানো হয়। বেইউ আর সিটু তো বুঝতে পেরেছিল যে তারা ইচ্ছা করে এমনটা ঘটিয়েছে। সিটু বেইউকে বলছিল জি কিং যথেষ্ট বুদ্ধিমতী। ও যদি কনসোর্ট কিনকে নিয়ে ঝাঁপ না দিত, তাহলে কোনোভাবেই ওরা অ্যান্টিডোট বের করতো না। বেইউ তখন বলে আমাদের আরো বেশি সতর্ক থাকতে হবে। এরই মধ্যে জি কিং ড্রেস চেঞ্জ করে সেখানে চলে আসে। তখনই বাইরে থেকে কিয়ান বলে ওঠে সিটু তুমি কি ভিতরে। এটা শুনে সিটু দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমাদের কনসোর্ট কিমকে দেখানো হয়। সে ড্রেস চেঞ্জ করে রাজার কাছে এসে বসতে বসতে রাজাকে সরি বলে। সেই প্ল্যানটা এক্সিকিউট করতে পারে। রাতের বেলা আমাদের একটি কিন গ্যাদারিং অনুষ্ঠান দেখানো হয়। সেখানে যারা এসেছিল সবাই মোটামুটি কিন বাজাতে পারে। আর নানজিওর রাজা কিনের সুর খুবই পছন্দ করেন। তাই এখানে একটি কম্পিটিশনের ব্যবস্থা করা হয়েছিল। যেহেতু আশেপাশের সমস্ত রাজ্যের প্রিন্স আর প্রিন্সেসরা এখানে উপস্থিত আছে। এরপর যারা যারা সুর বাজাবে সবার নাম বলা হয়। অনুষ্ঠান শুরু করার আগে রাজা লিগেকে জিজ্ঞাসা করে সে বিচারক হতে চায় কিনা। তবে এই বিষয়টা ফেইয়ানের ভালো লাগে না। সে চাচ্ছিল এই কিন গ্যাদারিং অনুষ্ঠানে জিততে, যাতে করে সব জায়গায় তার কিন বাজানোর প্রতিভার নাম ফুটে ওঠে। সাথে জি কিংকে হারানোর একটা মনোবাসনা তো তার ছিলই। আর লিগে তো জি কিংকে পছন্দ করত। তখন ফেইয়ান এই বিষয়টা বলেও দেয় লিগে বিচারক হলে সে হয়তো কারো ফেভারে বিচার করতে পারে। লিগে তখন রাজাকে বলে তার শরীর একটু খারাপ, সে যেন অন্য কাউকে চয়েস করে নেয় বিচারক হওয়ার জন্য। এরপর আর কি, অনুষ্ঠান যখন শুরু হয় একে একে সবাই এসে কিন বাজায়। লিগের বোনের নাম ছিল ঝাউসি। ঝাউসিও বাজায়, এরপর ফেইয়ান। তবে ফেইয়ান যখন কিন বাজাচ্ছিল, নানঝিউয়ের রাজা মুগ্ধ হয়ে ফেইয়ানকে দেখছিল। ফেইয়ান খুবই সুন্দর কিন বাজাচ্ছিল, তার উপর সে তো সুন্দরী ছিলই। আর এই বিষয়টা জি কিং খেয়ালও করে। কনসোর্ট কিনও যখন দেখতে পায় ফেইয়ানের দিকে রাজা এমন মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, তারও কিছুটা হিংসা হয়। এরপর সবার শেষে আসে জি কিং। তবে জি কিং এসে খুবই জঘন্যভাবে কিন বাজায় এবং যাওয়ার সময় রাজার কাছে ক্ষমা চায়, সে ভালো করে কিন বাজাতে পারেনি এই কারণে। এরপরে যেটা হওয়ার আর কি, ফেইয়ান জয়ী হয়ে যায়। ফেইয়ান তো মহা খুশি, সে জি কিংকে হারিয়ে দিয়েছে। তবে সে এটা বুঝতে পারছিল না যে জি কিং আজ খারাপ করে কেন কিন বাজালো। ওয়েট ওয়েট, ফেইয়ানের এটা বুঝতে খুব বেশি দেরি হয় না। নানঝির রাজা ফেইয়ানের প্রশংসা করে। তারপর সে ফেইয়ানকে বলে লঙ্গা লেকে প্রত্যেক বছর যে কিন গ্যাদারিং অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানটা সাধারণত কনসোর্ট কিন নিয়ন্ত্রণ করে থাকে। এবছর সে ফেইয়ানকে দায়িত্ব দেয় সেই অনুষ্ঠান নিয়ন্ত্রণ করার। সবাই তো অবাক হয়ে যায়, কনসোর্ট কিনকে ছেড়ে সে ফেইয়ানকে দায়িত্ব দিচ্ছে। ফেইয়ানও খুশি হয়ে সেই দায়িত্ব গ্রহণ করে নেয়, সে তো এখনো কাহিনী বুঝতেই পারেনি। এরপরে রাজা যেটা বলে সেটার জন্য সেখানকার কেউই প্রস্তুত ছিল না। সে ফেইয়ানকে তার বেডরুমে ইনভাইট করে কনসোর্ট কিন এবং তার সাথে ডিনার করার জন্য। এখন রাজার বেডরুমে ইনভাইট করার বিষয়টা একটু অন্যরকম ভাবে দেখা হতো। এটাকে বলা হতো অন কাইন্ড অফ ডেট করার প্রস্তাব। এরপর আর কি, অনুষ্ঠান যেহেতু শেষ সবাই যে যার মতো বেরিয়ে যায়। তবে ফেইয়ান হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। ও তো বুঝতেই পেরেছিল রাজা ওকে ডেট করার প্রস্তাব দিয়েছে। আর ফেইয়ান নিজের রুমে এসে প্রচন্ড রাগে জিনিসপত্র ভাঙচুর করতে থাকে।
আর বলতে থাকে ওই বুইড়া বেটার কত বড় সাহস, ও আমাকে ডেট করার প্রস্তাব দেয়। তখনই একজন মেয়েট বাইরে থেকে বলে যে রাজা ফেয়ানকে ডেকেছে দাবা খেলার জন্য। ফেয়ান তখন বলে, বলে দাও আমার শরীর খারাপ, আমি যেতে পারবো না। তখন কনসার্ট কিন ভিতরে আসতে আসতে বলে, তোমাকে তো যেতেই হবে, রাজার ইচ্ছা হয়েছে তোমার সাথে দাবা খেলার, আর তুমি অবশ্যই রাজার আদেশ অমান্য করতে পারবে না। ফেয়ান তখন বলে তার শরীর ভালো না, সে যেহেতু বলেছে সে যাবে না, সে যাবে না। কনসার্ট কিন তখন বলে, তোমার অহংকার এখানে খাটবে না, তুমি নিশ্চয়ই জানো তুমি যদি রাজাকে অখুশি করো জিলিং রাজ্যের উপর দিয়ে কি যাবে। এটা শুনে ফেয়ান একটু শান্ত হয়, আর তারপর কনসার্ট কিনের সাথে বের হয়ে যায় রাজার সাথে দাবা খেলার জন্য। এরপরে বেইউয়ের রুমের দৃশ্য দেখানো হয়। জিকিং বসে বসে কিউকিন প্র্যাকটিস করছিল। সিটু তখন জিকিংকে বলে, তুমি এত সুন্দর বাজাতে পারো, তাহলে আজ অত খারাপ ভাবে কেন বাজালে? তুমি ইচ্ছা করে ফেয়ানকে জিতিয়ে দিয়েছো। জিকিং তখন বলে, প্রিন্সেস ফেয়ান শো অফ করতে অনেক পছন্দ করে, আর আমি তাকে সেই সুযোগে করে দিয়েছি। সিটু তখন হাসতে হাসতে বলে, সে ভাবতেই পারেনি কিন বাজানোর মাধ্যমে সে নানজিওর রাজার দৃষ্টি আকর্ষণ করে ফেলবে। নানজিওর রাজা কিন বাজানো খুবই পছন্দ করে, আর ফেয়ান যেহেতু খুবই সুন্দর করে কিন বাজিয়েছে, স্বাভাবিকভাবেই নানজিওর রাজা তার জন্য পাগল হয়ে যাবে। বেইউ পাশ থেকে বলে ওঠে, ফেয়ান এটা ডিজার্ভ করে, ওর অহংকার একমাত্র নানজিওর রাজাই হয়তো দমাতে পারবে। সিটু তখন বলে, বরং তুমি এটা বলো যে নানজিওর রাজা যদি ফেয়ানকে বিয়ে করে নেয়, তাহলে ফেয়ান আর তোমার সাথে ঘেঁষাঘেঁষি করতে পারবে না। বেইউ বলে, আমি কি আর ফেয়ানের ঘেঁষাঘেঁষিতে ভয় পাই? আমার তো খারাপ লাগে যে ফেয়ান সবসময় জিকিং এর সাথে খারাপ ব্যবহার করে। আমার একমাত্র প্রায়োরিটি জিকিং। জিকিং এটা শুনে মুচকে মুচকে হাসতে থাকে। তারা লঙ্গা মাউন্টেনে পৌঁছে গিয়েছে এবং তারা যে অনুষ্ঠানের জন্য এখানে এসেছিল সেই অনুষ্ঠান শুরু হয়ে যায়। এখানে লঙ্গা নামে একটি লেক ছিল। সেই লেকের মধ্যে তারা সুন্দর একটি স্টেজের মতো তৈরি করে। রাজা জানায় তারা একটি রিচুয়াল করেছে। এবার এই লঙ্গা লেকের পানি একজন আরেকজনকে ছিটিয়ে দিবে। তারা মনে করত এর মাধ্যমে নিজেদের যত পাপ আছে সেগুলো সব ধুয়ে চলে যায় এবং নিজেদের মধ্যে খারাপ সম্পর্কগুলো ভালো হয়ে যায়। এবার অনুষ্ঠান শুরু হয় এবং সবাই সবাইকে পানি ছিটাতে থাকে। প্রিন্সেস কিয়ান যখন সিটুর গায়ে পানি ছিটিয়ে দেয়, সিটু তখন বলে, তুমি জানো এই পানি ছিটিয়ে দেওয়ার মানে হচ্ছে কেউ কাউকে পছন্দ করা, তুমি আমাকে কেন পানি ছিটিয়ে দিলে? কিয়ান তখন বলে, ঠিকই তো আছে, আমি তো তোমাকে পছন্দই করি। সিটু বলে, আমি তোমাকে পছন্দ করি না। কিয়ান তখন সিটুকে বেশি বেশি করে পানি দিতে থাকে। সিটু এবার রেগে বালতি ধরে কিয়ানের মাথায় ঢেলে দেয়, আর শুরু হয়ে যায় দুজনের খুনসুটি। তারা দৌড়াদৌড়ি করছিল আর অনেক মজা করছিল। বেইউ এবং জিকিং একপাশে দাঁড়িয়ে দেখছে। তাদের একটু সামনেই দাঁড়িয়ে ছিল লিগে। এবার কিয়ান এক মগ পানি এনে জিকিং এর গায়ে ছিটিয়ে দেয়। তখন জিকিং ও নেমে যায় খেলায়। সে কিয়ানের সাথে অনেক মজা করছিল। লিগে মুগ্ধ হয়ে জিকিংকে দেখছিল। বেইউকে এখানে দেখানোই হয় না, বরং লিগে জিকিংকে দেখে যেভাবে হাসছিল একদম নজর কাড়ার মতো। সেখানে খেলতে খেলতে হঠাৎ জিকিং লিগের গায়ে পানি ছিটিয়ে দেয়, আর তারপর দাঁড়িয়ে লিগেকে সরি বলে। লিগে তখন হেসে দিয়ে বলে, কোনো বিষয় না। কিন্তু এখানে সবচেয়ে মজার বিষয় হয়, নানজিওর রাজা ফেইয়ানের গায়ে পানি ছিটিয়ে দেয়। ফেইয়ান তো খুবই বিরক্ত হয়, কিন্তু কে দেখে কার বিরক্তি, নানজিওর রাজা বারবার ফেইয়ানের গায়ে পানি ছিটিয়ে দিতে থাকে। ফেইয়ান বেচারি রাগে সেখানে দাঁড়িয়ে থাকে, কিছু বলতেও পারে না, সহ্যও করতে পারে না। এরপরে দেখা যায় ফেইয়ানের রুমে তার মেইড এসে বলছে, আপনি নিজের গা মুছে নিন, আপনার ঠান্ডা লেগে যাবে। তবে ফেইয়ান এত বেশি রেগে গিয়েছিল, সে চিৎকার চেঁচামেচি করছিল। এরই মধ্যে কনসর্ট কিন তার কাছে আসে, এসে জিজ্ঞাসা করে কি এমন হয়েছে যে প্রিন্সেস ফেইয়ানের মুড এত খারাপ। ফেইয়ান তখন বলে, আপনি কি বুঝতে পারছেন না কি হয়েছে? কনসর্ট কিন তখন বলে, আমার এত কিছু বুঝে লাভ কি, আমি এখানে রাজার আদেশ নিয়ে এসেছি। বাইরে খুব সুন্দর চাঁদ উঠেছে, রাজা আপনাকে চাঁদ দেখতে ডেকেছে। ফেইয়ান তখন বলে, আমার শরীর ভালো না, আমি যেতে পারবো না। কনসর্ট কিন তখন বলে, আপনি যেতে পারবেন না এটা তো আপনি বলতে পারবেন না, আপনাকে যেতেই হবে। অবশ্যই আপনি রাজাকে নারাজ করতে পারবেন না। এবং সেম টাইপ যেমনটা রয়্যাল ফ্যামিলিতে হয়ে থাকে, এক রাজ্য আর এক রাজ্যের উপর আক্রমণ করবে এই ধরনের ভয় দেওয়া হয়। ফেয়ান তখন বাধ্য হয়ে রাজার সাথে চাঁদ দেখার জন্য যায়। এরপর আমাদের কিয়ানকে দেখানো হয়, সে সিটুর জন্য বাইরে অপেক্ষা করছিল। সিটু তো তাকে প্রায় ইগনোর করে চলে যাচ্ছে। কিয়ান তখন সিটুকে দাঁড় করিয়ে বলে, বাবা আমার বিয়ের প্রস্তাব দিয়েছে জিলিংকে, এটা একটা বিয়ের এগ্রিমেন্ট। জিলিং বলতে ফেইয়ানের ভাই জিয়াং এর সাথে। এটা শুনেই সিটুর মুখটা কালো হয়ে যায়। কিয়ান তখন বলে, তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি হও, আমি এই বিয়ে ভেঙে দিব। সিটু তখন বলে, একদমই না, আমি তো তোমাকে বিয়ে করতে রাজি না, আর এটা তোমাদের রাজ্যের সেফটির বিষয়।
এটা তো সাধারণ কোনো বিয়ে না, বিয়ের এগ্রিমেন্ট। এক রাজ্যের সাথে আরেক রাজ্যের বিয়ের এগ্রিমেন্ট তো হতো বিভিন্ন কারণ নিয়ে। কিয়ান তখন মন খারাপ করে সিটুকে একটা লকেট দিয়ে বলে, এটা আমার মায়ের দেয়া শেষ স্মৃতি, এটা আমি তোমাকে উপহার দিতে চাই। সিটু যদিও নিতে চাচ্ছিল না, তবে কিয়ান জোর করে সিটুর হাতে ওই লকেটটা দেয় আর তারপর সেখান থেকে চলে যায়। তখন সিটুর ফেস রিয়াকশন দেখে বোঝা যায় যে সে হয়তো কিয়ানকে কিছুটা হলেও পছন্দ করে, কারণ কিয়ানের বিয়ের কথা শুনে তার খুব মন খারাপ হচ্ছিল। পরবর্তী সিনে আমাদের বেইয়ু আর জিকিংকে দেখানো হয়। বেইয়ু জিকিংকে বলে, আমার তোমার থেকে একটা সাহায্য প্রয়োজন। আমি কাল বের হব আর তুমি আমার হয়ে কভার করবে, কেউ যেন জানতে না পারে যে আমি এখানে নেই। জিকিং তখন বলে, এটা তো খুবই সোজা, বলবো তুমি অসুস্থ আর লিগুকে ঘরের সামনে দাঁড় করিয়ে দিব যাতে কেউ ভিতরে আসতে না পারে, তাহলেই তো হলো। বেইয়ু তখন বলে, বাহ, তোমার তো প্ল্যান করাও শেষ। গত পর্বে তো একটা বিষয় দেখেছিলেন যে জিকিং ইচ্ছা করে লঙ্গা মাউন্টেন সিলেক্ট করেছিল এই অনুষ্ঠানের জন্য। এবার শুনুন কেন ও এটা করেছিল। এই এরিয়াতে আইসপুল নামে একটি জায়গা রয়েছে। এমনিতে কিন্তু নানজিউ মরুভূমির দেশ, মানে গরম আর কি। আর এমন একটা জায়গায় আইসপুল নামে একটা জায়গা রয়েছে, বিষয়টা একটু অড। এই কারণে ওরা এখানে এসেছিল যাতে করে ওই আইসপুলে ইনভেস্টিগেশন করতে পারে, পুলের সাথে আইসল্যান্ডারদের কোনো সম্পর্ক আছে কিনা এই বিষয়টা জানতে পারে। আর বেইউ সেটা ইনভেস্টিগেশন করতেই যাচ্ছিল। বেইউ জিকিং এর থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়ে। জিকিং তখন মনে মনে চিন্তা করে, আমি কি সত্যি ওর প্রেমে পড়ে যাচ্ছি? না না, ওর প্রেমে পড়লে চলবে না, আমাকে ফিরে যেতে হবে। পরদিনই ছিল শিকার করা ইভেন্ট। যেহেতু সব রয়্যাল ফ্যামিলি সবাই এসেছে, সবাই তো একটা শিকারের ইভেন্ট রাখবেই। তার উপর নানজিউতে একটা সেক্টর আছে, বিস্ট সেক্টর, মানে পশু পাখিদের সেক্টর আর কি। রাজা আর কনসোর্ট কিন এগুলো নিয়েই প্ল্যান করছিল। তারা বিস্ট সেক্টরে যাবে, যেটা মিয়াজমা ভ্যালিতে অবস্থিত। আর মিয়াজমা ভ্যালিতে বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত 2 ঘন্টা পয়জনাস মিয়াজমা বের হয়, মানে পয়জনাস ধোঁয়া আর কি। এই কারণে ওই সময় যদি কেউ মিয়াজমা ভ্যালিতে উপস্থিত থাকে তাহলে সে নিশ্চিত মরবে, কারণ ওই ধোঁয়ার নিঃশ্বাসের সাথে ভিতরে গেলেই তো মারা যাবে। রাজা তখন বলে, এবার আমাদের সফল হতেই হবে, তাদের দুইটা প্ল্যান নষ্ট হয়েছে। কনসোর্ট কিন বলে, আপনি চিন্তা করবেন না। এরপর রাজা জিজ্ঞাসা করে, তুমি কি জিলিং রাজ্যে বিয়ের প্রস্তাব পাঠিয়েছ? তখন আমরা জানতে পারি রাজা অলরেডি ফেয়ানকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠিয়ে দিয়েছে। কনসোর্ট কিন তখন বলে, হ্যাঁ পাঠিয়েছি, আর আপনি শুভ সংবাদের জন্য অপেক্ষা করুন। অবশ্যই জিলিং রাজার এত সাহস হবে না যে আপনার প্রস্তাব না করবে। রাজা তখন বলে, তোমার কি খারাপ লাগছে? আরে তুমি এত সুন্দর, তোমার কাছে তো ফেয়ান কিছুই না, তবে তার ট্যালেন্ট আর কিন বাজানোটা আমার ভালো লেগে গিয়েছে। কনসোর্ট কিন তখন বলে, যেহেতু আপনি তাকে পছন্দ করছেন, আপনার খুশি আমার খুশি, আমার কোনো সমস্যা নেই। এমন বউয়ের স্বপ্নই তো বাংলাদেশের সমস্ত ছেলেরা দেখে, তাই না? ছেলে হলে কমেন্ট করে যেও। পরদিন সকালে সবাই বেরিয়ে পড়ে শিকারের উদ্দেশ্যে। বেইউকে না দেখে অনেকে জিজ্ঞাসা করে যে বেইউ কোথায়। জিকিং তখন জানায় যে বেইউয়ের ঠান্ডা লেগেছে, তাই সে যেতে পারবে না। সিটু, কিয়ান এবং জিকিং একসাথেই বের হয়। সবাই রওনা দেয় বিস্ট সেক্টরের উদ্দেশ্যে। এদিকে উইশেং তো নানজিউতে পৌঁছে গিয়েছিল। সে জিকিংরা যে প্যালেসে ছিল ওই প্যালেসের গেট দিয়ে উঁকি মারছিল। তখনই তার পেছন থেকে একটা বৃদ্ধ ডাক্তার তাকে ডাক দেয়। ডাক্তার তো উইশেংকে দেখে অবাক হয়ে যায়। এটা ছিল আসলে উইশেং এর মাস্টার। সে হচ্ছে নানজিউর মেডিসিন সেক্টরের লোক। উইশেং মাস্টারকে দেখে জিজ্ঞাসা করে, মাস্টার আপনি এদিক থেকে কোথায় যাচ্ছেন? উইশেং এর মাস্টার বলে, আমি মিয়াজমা ভ্যালিতে যাচ্ছি কিছু হার্ব কালেক্ট করার জন্য। উইশেং তখন বলে, তাহলে তো আমার আপনাকে সাহায্য করা উচিত, শত হলেও আমি আপনার স্টুডেন্ট। এটা বলে ও ওই বৃদ্ধ মাস্টারের সাথে জোর করে মিয়াজমা ভ্যালিতে চলে যায়, কারণ ও তো জানতো আজ সবাই মিয়াজমা ভ্যালিতে শিকারে যাবে। এদিকে সবাই তো বিস্ট সেক্টরে পৌঁছে গিয়েছিল। সেখানকার সর্দার সবাইকে শিকারের নিয়ম কানুন বুঝিয়ে দেয়, আর তারপর শুরু হয় শিকার। এখানে কিয়ান একটু বাড়াবাড়ি করে, সে সবার আগে ঘোড়া নিয়ে ছুটতে থাকে। জিকিং এবং সিটু কিয়ানকে বারবার বলছিল আসতে যেতে, তবে কে শোনে কার কথা। কিয়ান নিজের মতো দৌড়াচ্ছিল। এদিকে কনসোর্ট কিনকে দুজন লোকের সাথে কথা বলতে দেখা যায়। একটা খাঁচার মধ্যে কিছু খরগোশ ছিল। কনসোর্ট কিন বলছিল এগুলো দিয়ে কাজ হবে তো। ওই লোকেরা তখন বলে, এগুলো আমাদের শিকারী, এদের যা বলবো তাই করবে। তবে দূর থেকে এই বিষয়টা উইশেং খেয়াল করে। এরপরে দেখা যায় কিয়ান ছুটতে ছুটতে একটি খরগোশ দেখতে পায়, আর ও ওই খরগোশকে শিকার করতে চায়। তবে খরগোশটা খুব দ্রুত দৌড়ে পালাচ্ছিল, আর কিয়ান ওই খরগোশকে ফলো করতে থাকে। একটু দূর যাওয়ার পর ও দেখতে পায় ঘোড়া আর সামনে যেতে পারবে না, কারণ সেখানে ঘন জঙ্গল ছিল। কিয়ান তখন ঘোড়া থেকে নেমে ওই খরগোশের পিছনে দৌড়াতে থাকে।
জিকিং আর সিটু তাকে থামতে বললেও সে কারো কথাই শোনে না। সে দৌড়াতে দৌড়াতে ওই খরগোশের পিছনে একটা বাঁশঝাড়ের মধ্যে চলে যায়। জিকিং আর সিটু তার পেছনে দৌড়াচ্ছিল। তবে ওই খরগোশকে টার্গেট করতে গিয়ে কিয়ান সেখান থেকে পড়ে যায় একটা খাদের মতো জায়গাতে। সিটু দ্রুত কিয়ানের পিছনে ছোটে, সাথে জিকিংও। এটা তো পুরোটাই কনসার্ট কিনের ফাঁদ ছিল। আর ওই খরগোশটা ছিল ওদের শিকারী খরগোশ। ওই খরগোশটি কিয়ানকে ভুলিয়ে এই দিকে নিয়ে এসেছে। কিয়ান এমন একটা জায়গায় পড়ে যায়, ওর চারপাশে বিচ্ছুরা ওকে ঘিরে ধরছিল, সব বিষাক্ত বিচ্ছু। সেখানে সিটু আর জিকিংও চলে আসে। ওরা তো কিয়ানকে বাঁচানোর চেষ্টা করছিল। জিকিং সিটুকে বলে, তুমি কিয়ানকে নিয়ে উপরে চলে যাও, আমি এই বিষয়টা দেখছি। সিটু তখন দ্রুত কিয়ানকে নিজের কাঁধে চড়িয়ে যেতে থাকে, আর জিকিং ওই বিচ্ছুদের মাঝে পড়ে যায়। সে একে একে ওই বিচ্ছুদের মারতে থাকে, তবে কতক্ষণই বা মারবে, সমস্ত বিচ্ছুরা তো চারপাশ থেকে ওকে ঘিরে ধরেছিল। তখনই কিয়ান নিজের হাত কাটে আর রক্ত সেদিকে ছড়িয়ে দেয়। রক্ত ছড়িয়ে দিতে বিচ্ছুগুলো আর আগায় না। জিকিং তো মিয়াজমা ভ্যালিতে আটকে গিয়েছে, আর এই জিনিসটাই একজন সৈন্য সিগন্যাল দিয়ে জানিয়ে দেয়, যেটা লিগে দেখতে পায়। তবে সিগন্যালটা ছিল কনসর্ট কিনের উদ্দেশ্যে। আর কনসর্ট কিন একজন সৈন্যকে বলে, এখনই সময়, রাজাকে খবর দাও। হয়তো তারা এখন গিয়ে জিকিংকে হাতে নাতে ধরার একটা প্ল্যান করছিল। এদিকে সিটু কোনোভাবে কিয়ানকে নিয়ে উপরে উঠে আসে, আর তারপর সে আবারও যেতে চায় জিকিংকে বাঁচানোর জন্য। তবে কিয়ান ভয় পাচ্ছিল, কারণ অলরেডি বিষাক্ত ধোঁয়া বের হওয়া শুরু হয়ে গিয়েছে। লিগে এসে সিটুকে জিজ্ঞাসা করে জিকিং কোথায়। সিটু তখন জানায় যে জিকিং নিচে আটকে গিয়েছে। লিগে তো নিচে যেতে চাচ্ছিল, কারণ ঘন ধোঁয়া অলরেডি মিয়াজমা ভ্যালিতে ছড়িয়ে পড়েছে। তবে ঝাউসি এসে লিগেকে আটকে দেয়, কিন্তু লিগে তো কখনোই ঝাউসির কথা শোনে না। লিগে আর সিটু প্ল্যান করে নিচে যাওয়ার জন্য। তখনই কনসর্ট কিন আর রাজা এসে সবাইকে আটকে দেয় এবং বলে, অলরেডি বিষাক্ত মিয়াজমা আসা শুরু হয়ে গিয়েছে, এখন কেউই নিচে যেতে পারবে না। তখন সিটু জানায় যে জিকিং নিচে আটকে গিয়েছে। এটা শুনে কনসর্ট কিন তো ভয় পাওয়ার মিথ্যা নাটক করতে থাকে, আর প্রিন্সেস ফেয়ান তখনও তো খুব খুশি হচ্ছিল। লিগে আবারও নিচে যাওয়ার একটা চেষ্টা করে, ঝাউসি তাকে আটকাচ্ছিল। তবে রাজা বলে দেয় কোনোভাবেই নিচে যাওয়া যাবে না, কারণ যেই পরিমাণ বিষাক্ত ধোঁয়া ছুটে চলেছে, হয়তো জিকিং আর বেঁচে নেই। তাদেরকে 2 ঘন্টা অপেক্ষা করতে হবে, এরপর তারা নিচে যেতে পারবে। লিগে তখন চিন্তা করে যে 2 ঘন্টা যদি তারা এখানে অপেক্ষা করে আর এরপর যে জিকিংকে জীবিত খুঁজে পায়, তাহলে তো জিকিং এর পরিচয় সবাই জেনে যাবে। সিটুও একই চিন্তা করছিল। সে উপর থেকে চিৎকার করে জিকিংকে ডাকতে গেলে কনসর্ট কিন তাকে আটকে দেয়। সবই তো তাদের প্ল্যান ছিল। কিন্তু তখনই অন্যদিক থেকে জিকিং আসতে আসতে বলে, কি ব্যাপার, সবাই এখানে কি নিয়ে এত আলোচনা হচ্ছে? সবাই তো জিকিংকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে এবং জিকিংকে জেরা করতে শুরু করে যে ও এত পয়জনাস ধোঁয়া থাকা সত্ত্বেও কিভাবে সুস্থভাবে ফিরে আসলো। বিশেষ করে ঝাউসি জিকিংকে চেপে ধরেছিল। সে ডিরেক্ট জিকিংকে জিজ্ঞাসা করে, তুমি কি তাহলে আইসল্যান্ডার? এত পয়জনাস ধোঁয়া থাকা সত্ত্বেও তুমি সুস্থভাবে কিভাবে ফিরে আসতে পারলে? নানঝিওর রাজা তো অধীর আগ্রহে অপেক্ষা করছিল জিকিং এর মুখ থেকে কিছু শোনার জন্য। এদিকে জিকিং এর তো কিছু বলারই ছিল না। জিকিং তখন বলে, আপনি কি বলছেন আমি তো বুঝতেই পারছি না। আইসল্যান্ডার আবার কি জিনিস? আমাকে তো একজন নিচে থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে। তখনই সেদিক থেকে বের হয়ে আসে উইশেং এবং তার মাস্টার, যার নাম ছিল চ্যাংনিং। চ্যাংনিং আর উইশেং এগিয়ে আসতে আসতে বলে, সত্যি জিকিংকে তারা বাঁচিয়ে নিয়ে এসেছে। তারা জিকিংকে প্রায় মৃত অবস্থায় নিচে খুঁজে পেয়েছে। তখন জিকিংকে অ্যান্টিডোট দিয়ে উপরে নিয়ে এসেছে। উইশেং এসে সবাইকে জানায় সে আর তার মাস্টার হার্ব খোঁজার জন্য নিচে গিয়েছিল। তখন তারা জিকিংকে খুঁজে পেয়ে বাঁচিয়ে নিয়ে এসেছে। জিকিং উইশেং আর তার মাস্টারকে সেখানে ধন্যবাদ জানায়। তবে ফেইয়ান তো খোঁচা মারার কথা বলতেই থাকবে। এমন একটা ভাব যে জিকিং জীবিত ফিরে এসেছে, এটা দেখে সবার মাথায় বাজ পড়ে গিয়েছে। কনসর্ট কিন উইশেং এর মাস্টারকে ডেকে জিজ্ঞাসা করে, সত্যি কি আপনি জিকিংকে নিচ থেকে বাঁচিয়ে নিয়ে এসেছেন? মাস্টার চ্যাংনিং তখন বলে, সত্যি। সে নিচে গিয়েছিল কিছু হার্ব খুঁজতে, আর সেখানেই 4th প্রিন্সেসকে খুঁজে পেয়েছে আর অ্যান্টিডোট দিয়ে তাকে উপরে নিয়ে এসেছে। এবার তো আর রাজার কিছু বলার থাকে না, কারণ মাস্টার চ্যাংনিং ছিল মেডিসিন সেক্টরের সর্দার, মানে সে মেডিসিন সেক্টরের সবচেয়ে ভালো ডাক্তার ছিল। তাই সে যে জিকিংকে বাঁচিয়ে নিয়ে এসেছে এটার জন্য ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। তখনই উইশেং আর জিকিং একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসে। তখন আমরা পাস্টের একটা সিন থেকে দেখতে পাই, জিকিং যখন ওই ধোঁয়ার মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন উইশেং জিকিংকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে? জিকিং তখন উইশেংকে দেখে বলে, আমি তো এখানে শিকারে এসেছিলাম, তুমি এখানে কি করছো? উইশেং বলে সে তার মাস্টারের সাথে কিছু হার্ব কালেক্ট করতে এসেছে।
জিকিং উইশেংকে জিজ্ঞাসা করে সে কিভাবে উপরে যেতে পারে। এই ধোঁয়াগুলোর জন্য সে রাস্তা হারিয়ে ফেলেছে। উইশেং তখন জিকিংকে বলে কি ব্যাপার। উইশেং তখন জিকিংকে বলে এই ধোঁয়াতে তোমার কোনো সমস্যা হচ্ছে না? এগুলো তো বিষাক্ত মিয়াজমা। এখানে কিছুক্ষণ নিঃশ্বাস নিলেই তো তোমার মারা যাওয়ার কথা। জিকিং তখন এমন ভান করতে থাকে যে সে মারাই যাচ্ছে, অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। উইশেং বলে আচ্ছা আচ্ছা হয়েছে, তোমার আমার সামনে আর নাটক করতে হবে না। আমি জানি তুমি সব পয়জন হজম করতে পারো, তুমি আইসল্যান্ডার। এবার জিকিং ঠিকঠাক মতো দাঁড়িয়ে যায়। উইশেং বলে এখানে আসো আর অজ্ঞান হওয়ার ভান করো। জিকিং তো প্রথমে বুঝতে পারে না, তবে উইশেং যেটা বলে সেটাই করে। সে অজ্ঞান হওয়ার ভান করে থাকে। উইশেং চিৎকার করে তার মাস্টারকে ডাকে। উইশেং আর তার মাস্টার আগে থেকে অ্যান্টিডোট নিয়ে রেখেছিল, যে কারণে এই ধোঁয়ায় তাদের কোনো সমস্যা হচ্ছিল না। মাস্টার এসে জিকিংকে একটা অ্যান্টিডোট দিয়ে দেয়। এরপর তো জিকিং ঠিক হয়ে যায়। শেষে উইশেং আর তার মাস্টার জিকিংকে নিয়ে উপরে ফিরে আসে। এইদিকে ফেইয়ান আর ঝাউসি দুইজনে তো বন্ধু হয়ে গিয়েছিল, মানে শয়তানে শয়তানে ভালো মিলেছে। ফেইয়ান ঝাউসিকে বলছিল তোমার কি সন্দেহ হচ্ছে না? নানজিউতে আসার পর জিকিং একের পর এক বিপদে পড়ছে। আমার তো মনে হচ্ছে ইচ্ছা করে এগুলো ঘটানো হচ্ছে। তবে ঝাউসি এই ব্যাপারে কিছু বলে না। পরবর্তী সিনে আমাদের বেইউকে দেখানো হয় সে আইস পুলে চলে গিয়েছিল। আইস পুলে ঢুকতে ঢুকতে সে সেখানে অনেক অদ্ভুত ধরনের সিম্বল দেখতে পায়। কিছু কাগজও খুঁজে পায় যেগুলো বেইউ নিজের কাছে রেখে দেয়। এরপর সে যখন আরেকটু ভিতরে যায় সেখানে প্রচুর পরিমাণে বডি দেখতে পায়। আর সেগুলো ছিল আইসল্যান্ডারদের বডি, কারণ তাদের মুখে জিকিং এর মতো চিহ্ন ছিল। তবে অদ্ভুত বিষয় হচ্ছে কারো কারো মুখে কালো কালারের চিহ্ন ছিল এবং কারো কারো মুখে লাল কালারের। বেইউ আরেকটু এগিয়ে গিয়ে সেখানে একটা দরজা খুঁজে পায়। তার ভিতর দিয়ে ঢুকে সে আশেপাশের জিনিসগুলো দেখছিল। সেখানে গোল্ডেন কালারের জল করা লেখা ছিল। হঠাৎই একটা দরজা অটোমেটিক্যালি খুলে যায়। বেইউ বুঝতে পারে ভিতরে কেউ আছে। সে তখন বলে আমি দুঃখিত, আমি ইচ্ছা করে আপনাকে বিরক্ত করিনি। বেইউ ভালোভাবে কথা বলতে চাচ্ছিল। ও যখন ওই চেম্বারের ভিতরে যায় দেখতে পায় সেখানে একজন মহিলাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। আর যেহেতু এমন একটা জায়গায় এই মহিলাকে বেঁধে রাখা হয়েছে, তার তো বেঁচে থাকার প্রশ্নই ওঠে না। কিন্তু সে বেঁচে ছিল। আর হঠাৎ করে সে বেইউর উপর আক্রমণ করে দেয়। বেইউ যথাযথভাবে তাকে প্রোটেক্ট করতে থাকে। তবে বোঝা যাচ্ছিল এই মহিলা প্রচন্ড শক্তিশালী। এই মহিলার ফেস তখনও পর্যন্ত দেখানো হয় না। হঠাৎই ওই দরজাটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যেতে থাকে। বেইউ তখন কোনোভাবে সেই দরজা দিয়ে বের হয়ে আসে। তবে বেইউ তো তলোয়ার দিয়ে প্রোটেক্ট করছিল। আর তলোয়ার দিয়ে প্রোটেক্ট করতে করতে ওই মহিলার শিকলের একটা অংশ ভেঙে যায়, যেটা বেইউ বুঝতেও পারে না সেখান থেকে ফিরে আসে। এদিকে শিকার শেষ করে সবাই যখন প্যালেসে ফিরে আসে তখন ফেইয়ান আর ঝাউসি সন্দেহ করে যে বেইউ হয়তো ভিতরে নেই। বেইউ অন্য কোনো কাজে গিয়েছে। আর এই জিনিসটা যদি নানজিউয়ের রাজার কাছে ধরিয়ে দেওয়া হয় তবে বিশাল একটা নাটক হবে। সেই উদ্দেশ্যে তারা বেইউয়ের ঘরের দিকে যেতে থাকে। জিকিংকে বলে তারা বেইউকে দেখতে চায়। যেহেতু একটা মানুষ অসুস্থ তাদের তো উচিত তাকে দেখতে যাওয়া। নানজিউয়ের রাজা এবং কনসোর্ট কিনও বেইউকে দেখার জন্য তাদের ঘরের সামনে চলে আসে। জিকিং তো খুবই ভয় পাচ্ছিল। ডাক্তার জু বের হয়ে এসে জানায় যে বেইউ ঘুমাচ্ছে। তখন ঝাউসি বলে এটা কি কোনো নাটক হচ্ছে? আমরা যখন গেলাম তখনও ফোর্থ প্রিন্স ঘুমাচ্ছিল, এখনো ফোর্থ প্রিন্স ঘুমাচ্ছে। আমার তো মনে হচ্ছে ফোর্থ প্রিন্স ভিতরে নেই। এটা বলে ঝাউসি ভিতরে যেতে চাচ্ছিল। ঝাউসি জোর করে বেইউকে দেখার জন্য ভিতরে যায়। আর ভিতরে যেতেই বেইউ একটা ঘুষি মেরে ঝাউসিকে বাইরে পাঠিয়ে দেয়। এরপর সেখান থেকে বের হয়ে আসে। সবাই তো অবাক হয়ে যায়। ঝাউসি তো চিৎকার করে বেইউকে বলছিল তোমার সাহস কত বড়, তুমি আমার নাক ফাটিয়ে দিয়েছ। সে রাজার কাছে বিচার চাচ্ছিল। বেইউ তখন বলে আমি এমনিতেই অসুস্থ। আমি ভেবেছিলাম আমি যদি কারোর সাথে দেখা করি তাহলে হয়তো অন্য কাউকে আক্রান্ত করতে পারি, কিন্তু প্রিন্সেস ঝাউসি এমনভাবে আমার ঘরে গিয়েছে আমি তো ভেবেছি সে হত্যাকারী। ঝাউসি তখন আর কিছু বলতে পারে না। রাজা বেইউকে রেস্ট নিতে বলে সেখান থেকে চলে যায়। বেইউ তখন ঝাউসিকে বলে আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি আপনি প্রিন্সেস। দ্রুত আমার কাছ থেকে সরে যান, না হলে আপনারও ঠান্ডা লেগে যাবে। দূর থেকে লিগে এসব দেখে বলে ভালো হয়েছে, ও উচিত শিক্ষা পেয়েছে। এরপর বেইউ জিকিংকে সে কাগজগুলো দেয় যেগুলো সে আইসপুল থেকে নিয়ে এসেছে এবং আইসপুলে যা যা দেখেছে সবকিছু খুলে বলে। জিকিং ওই কাগজগুলো ধরে বুঝতে পারে সেগুলো এক একটা মিউজিক ছিল, লিউশাং মিউজিক, যেটা তার মা বাজাতো। তবে সেখানে অন্য একটা অদ্ভুত চিহ্ন ছিল যেটা তারা চিনতে পারছিল না। পরবর্তী সিনে দেখা যায় ফেইয়ান যখন বাইরে দিয়ে হাঁটছিল তখন হঠাৎ জিয়াং তাকে পেছন থেকে ডাক দেয়। জিয়াংকে দেখে তো ফেইয়ান খুশি হয়ে যায় আর জিজ্ঞাসা করে সে হঠাৎ এখানে কেন আসলো। জিয়াং তখন জানায় যে তার বাবা তাকে পাঠিয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে।
ফেয়ান অবাক হয়ে যায় যে কিসের এত গুরুত্বপূর্ণ আলোচনা এইভাবে হুট করে তার বাবা পাঠিয়ে দিল। জিয়াং তখন জানায় নানজিওর রাজার সাথে ফেইয়ানের বিয়ে নিয়ে। ফেইয়ান তো এক কথায় না করে দেয়, সে একমাত্র বেইউকে পছন্দ করে। জিয়াং তখন বলে বেইউ কখনোই তোমাকে বিয়ে করবে না, তোমার তো কপাল ভালো যে নানজিওর রাজা তোমাকে বিয়ে করতে চেয়েছে। আর তাছাড়া এই বিয়েতে যদি তুমি না করে দাও, বুঝতেই পারছো জিলিং এর উপরে বিশাল একটা ক্ষতি নেমে আসবে। ফেইয়ান তখন বলে জিলিং রাজ্য তোমার, আমি কেন তোমার রাজ্যের জন্য নিজেকে স্যাক্রিফাইস করব? তবে এটা বললেই তো হয় না। জিয়াং তার বাবার ভয় দিয়ে ফেইয়ানকে রাজি করিয়ে ফেলে। ফেইয়ান তখন রাজি হয় আর বলে সে এক শর্তেই বিয়ে করতে পারে, জিয়াং যদি জি কিংকে মেরে ফেলে। জিয়াং তখন ফেইয়ানকে কথা দেয় সে জি কিংকে মেরে ফেলবে। ফেইয়ান এখনো মনে করছিল যে তার এই পরিণতির জন্য জি কিংই দায়ী। এরপর ফেইয়ানকে নতুন আর সুন্দর রুম দেওয়া হয়, যেহেতু সে এখন রাজার কনসোর্ট হবে। একটু পর সেখানে নানজিওর রাজা আসে। সে ডিরেক্ট ফেইয়ানকে বলে আমি জানি তুমি এই বিয়েতে রাজি না, তবে বিশ্বাস করো আমি তোমাকে খুবই পছন্দ করি, তুমি যা চাও আমি তাই দিব, তোমাকে অনেক ভালো রাখবো। ফেইয়ান তখন বলে আমি শুধু আপনার কাছে একটা জিনিস চাই, আমি ছোটবেলা থেকেই সবসময় স্বাধীনভাবে বড় হয়েছি এবং সবুজ প্রকৃতির মধ্যে বড় হয়েছি। তবে নানজিও তো মরুভূমির রাজ্য ছিল, সবুজের ছোঁয়া সেখানে খুবই কম, তাই সে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে চায়, নানজিওর প্যালেসে বন্দি থাকতে চায় না। রাজা তখন ফেইয়ানের এই আবদার মেনে নেয়। ফেইয়ান তখন রাজাকে ভয়ে ভয়ে জিকিং এর সাথে ঘটা ঘটনাগুলোর কথা জিজ্ঞাসা করে। এখানে আসার পরই বারবার জিকিং বিপদে পড়ছে। ফেইয়ান মনে করে এগুলো ইচ্ছা করে ঘটানো হচ্ছে। প্রথমে তো রাজা রেগে যায়, আর তারপর শান্ত হয়ে বলে তোমার চিন্তা শক্তি দেখে আমি মুগ্ধ হলাম। তুমি যেহেতু এখন আমার কনসোর্ট হতে চলেছো আর তুমিও জিকিংকে ঘৃণা করো, তাহলে শোনো। রাজা সবকিছু ফেইয়ানকে খুলে বলে। ফেইয়ান তখন রাজাকে বলে এখন থেকে আমাকে আপনার দলে ভেবে নিন, আমিও জিকিংকে মনে প্রাণে ঘৃণা করি এবং আমি চাই ও বেঁচে না থাকুক। আমি এখন থেকে আপনাকে সাহায্য করব। ব্যাস, দেবা আর দেবী তো এক হয়ে গেল। পরদিন সকালেই ফেইয়ান এবং নানজিওর রাজার বিয়ে হয়ে যায়। যদিও ফেইয়ানের জন্য আমার বেশ খারাপ লাগছিল আর ফেইয়ান নিজেও অনেকটা কষ্ট পাচ্ছিল, তবে ও এটা ডিজার্ভ করে। এরপর আবার আমাদের বেইউকে দেখানো হয়, সে নানজিওর একজনকে তার রুমে ডেকে এনেছিল এবং ওই সিম্বলটা দেখে জিজ্ঞাসা করছিল যে এটা কিসের চিহ্ন, যেটা সে আইস পুল থেকে নিয়ে এসেছে। ওই লোক তখন চিহ্নটা দেখে জানায় এটা হচ্ছে গুয়ু কেভের চিহ্ন, তবে ওইটা ছিল নিষিদ্ধ অঞ্চল, খুব প্রয়োজন ছাড়া ওইখানে যাওয়া হতো না। বেইউ জিজ্ঞাসা করে কিভাবে সেখানে যাওয়া যায়। ওই লোক কিছু একটা জানায় যেটা আমাদের প্রথমে বলা হয় না। পরবর্তী সিনে আমাদের প্রিন্সেস ফেইয়ানকে দেখানো হয়, বেচারি বাসর ঘরে বসে বসে কান্না করে ভাসিয়ে দিচ্ছিল। একটু পরে সেখানে নানজিওর রাজা আসে। ফেইয়ান তখন নিয়ম অনুযায়ী রাজাকে গ্রেটিং করে এবং রাজাকে জানায় এখন থেকে সে সবসময় রাজার পাশে পাশে থাকবে। রাজার জন্য রাজার ভবিষ্যৎ উত্তরাধিকারী বহন করতেও সে রাজি আছে, তবে রাজাকে তাকে একটা কথা দিতে হবে, যদি তার কখনো প্রয়োজন হয় রাজা যেন তাকে সাহায্য করে, সবসময় তার পাশে থাকে। যদি সেটা হয় বেইউ মানে তিয়ানকের উপর আক্রমণ করা। এখন প্রথম রাতে রাজা তো আর কিছু বলবে না, সে ফেইয়ানের সমস্ত কথাই মেনে নেয়, এরপর কিছুই করে না, মানে আমি কিছু দেখিনি আর কি। এদিকে কনসার্ট কিন মন খারাপ করে তার বারান্দায় দাঁড়িয়েছিল। তার মেইড এসে বলে আপনি এখানে প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন। এটা শুনে কনসার্ট কিন খুশি হয়ে বলে 2 ঘন্টা হয়ে গিয়েছে, তার মানে তো সে আসবে। তখনই কিছু মেইডরা চিৎকার করতে করতে রাজার ঘর থেকে বের হয়ে আসে। কনসার্ট কিন অস্থির হয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে। একজন মেইড এসে জানায় রাজার বাসর ঘরে মোমবাতি বন্ধ হয়ে গিয়েছে, এটা একটা অশুভ লক্ষণ ছিল। কনসোর্ট কিন দৌড়ে যায় রাজার ঘরে। সেখানে তাদের পণ্ডিতকে ডাকা হয় এবং জিজ্ঞাসা করে এমনটা কেন হলো। আসলে বাসর ঘরের মোমবাতি বন্ধ হয়ে যাওয়াকে অশুভ লক্ষণ বলে মানা হতো, আর এই অশুভ লক্ষণ কাটানোর জন্য তাদেরকে গুয়ু কেভে গিয়ে প্রার্থনা করতে হবে। কনসোর্ট কিন দৌড়ে রাজার কাছে এসে জিজ্ঞাসা করে কি অবস্থা, রাজা ঠিক আছে কিনা। রাজা তখন বলে তুমি সঠিক সময়ে এসেছো, আমি তোমাকে খুবই মিস করছিলাম। এসব শুনে ফেইয়ানের একটু মন খারাপ হয়। সে রাজার কাছে ক্ষমা চেয়ে বলে আমি আপনার জন্য দুর্ভাগ্য বয়ে এনেছি, আমাকে মৃত্যুদণ্ডের শাস্তি দিন। তবে রাজা এবার আর ফেইয়ানের দিকে পাত্তা দেয় না। কনসোর্ট কিনকে জিজ্ঞাসা করে এখন আমরা কি করব। পণ্ডিত তো বলছে গুয়ু কেভে গিয়ে প্রার্থনা করার জন্য। কনসোর্ট কিন তখন বলে এটা তো করতেই হবে, দুর্ভাগ্য কাটানোর জন্য। এরপর আমরা লিগেকে দেখতে পাই, সে একটা অন্ধকার জায়গায় দাঁড়িয়েছিল। তখন সেখানে কনসোর্ট কিন আসে। সে এসে খুশি হয়ে বলে তুমি এত রাতে আমার জন্য অপেক্ষা করছো। লিগে তখন বলে আপনিও তো এত রাতে আমার জন্যই ছুটে এসেছেন। কনসোর্ট কিন তখন লিগেকে জানায় তারা প্রার্থনা করতে গুয়ু কেভে যাবে।
আর সেখানেও তারা জিকিংকে পরীক্ষা করার জন্য একটা বিষয় ঠিক করে রেখেছে। লিগে তখন বলে সেটা কি বলো। প্রথমে কনসোর্ট কিন বলতে চাচ্ছিল না। লিগে বলে তুমি বলবে কিনা। কনসোর্ট কিন বলে আমি বলতে পারি, তবে একটা শর্তে। নানজিওর বাইরে আমার একটা প্যালেস আছে, তুমি যদি সেখানে আমার সাথে 3-4 দিন থাকো তাহলে বলতে পারি। ভাই রে ভাই, লিগে তখন জিকিং এর জন্য এই শর্তে রাজি হয়ে যায়। কনসোর্ট কিন তখন লিগেকে জানিয়ে দেয় যে রাজা কি প্ল্যান করেছে, তবে কানে কানে জানিয়েছিল, তাই আমাদের প্ল্যান এক্সিকিউট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পরদিন সকালবেলায় দেখা যায় লিগু এসে বেইউকে জানায় রাজা খবর পাঠিয়েছে তাদেরকে গুয়ু কেভে যেতে হবে। সমস্ত গেস্টদের নিয়ে যাবে যাতে তারাও প্রার্থনা করতে পারে নতুন দম্পতির সৌভাগ্যের জন্য। এটা শুনেই বেইউ হাসতে থাকে। পাঁচটা একটা সিন থেকে দেখতে পাই বেইউ যখন ওই পণ্ডিতকে জিজ্ঞাসা করেছিল যে কিভাবে গুয়ু কেভে যাওয়া যাবে, ওই পণ্ডিত জানিয়েছিল যদি রাজার বিয়ের রাতে তার ঘরের মোমবাতি নিভিয়ে দেওয়া যায় তাহলে সেটাকে দুর্ভাগ্য বলে গণ্য করা হবে। তখন সবাই মিলে প্রার্থনা করতে গুয়ু কেভে যাওয়া যাবে। ফোর্ট প্রিন্স তখন বলে তাহলে সেটাই করো। মানে রাজার ঘরের মোমবাতি যে নিভে গিয়েছে, এটা বেইউয়ের প্ল্যান ছিল। তারপর আর কি, তারা সবাই মিলে চলে যায় গুয়ু কেভে প্রার্থনা করার জন্য। সেখানে গিয়ে রাজা জানায় ছেলে আর মেয়েকে আলাদা আলাদা যেতে হবে, মেয়েদেরকে একটা দিকে এবং ছেলেদেরকে অন্যদিকে, তবে তাদের গন্তব্য একই জায়গায়। সেভাবে করে তারা ওই গন্তব্যে যায় এবং প্রার্থনা করে, এবং ফিরে আসার সময় একই নিয়ম, সবাই আলাদা আলাদা ফিরে আসবে। এরপর তারা যখন ফিরে আসছিল তারা একটা চেম্বারের মধ্যে ঢুকে যায়। হঠাৎ করে একটা সৈন্য লাইট অফ করে দেয়, পুরো ঘুটঘুটে অন্ধকার। কেউ একজন জিকিংকে ধাক্কা দেয়। জিকিং তখন যে তাকে ধাক্কা দিয়েছে তাকে নিয়েই পড়ে যায়, আর দেখা যায় সেটা ছিল ফেইয়ান। ফেইয়ান আসলে জিকিংকে ধাক্কা দিয়ে অন্য একটা চেম্বারে পাঠাতে চাচ্ছিল, আর জিকিং ফেইয়ানকে সাথে করে নিয়ে এসেছে। এবার ফেইয়ান যখন জিকিংকে বলে তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে, জিকিং কিছু বলতে যাবে এরই মধ্যে উপর থেকে বিষাক্ত ধোঁয়া আসতে থাকে, এবং জিকিং কাশতে কাশতে মাটিতে শুয়ে পড়ে। ফেইয়ান মনে মনে ভাবে জিকিং কি এখন মরে যাবে নাকি। জিকিং ফেইয়ানকে নিজের কাছে ডাকে, আর তারপর বলে তুমি আমাকে ধাক্কা দিয়ে এখানে পাঠিয়েছিলে তাই না, আমি যদি মরি তোমাকে নিয়েই মরবো। এটা বলে সে ফেইয়ানের মুখের উপর রক্ত ছিটিয়ে দেয়, মানে জিকিং নিজের মুখ থেকে রক্ত বের করে দেয়। ফেইয়ান জিকিংকে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে যায়। ফেইয়ান তখন ভয় পেয়ে যায়, সে তখন চিৎকার করে সাহায্যের জন্য ডাকতে থাকে। আর ফেইয়ানের কাছে আসলে অ্যান্টিডোট ছিল, তাই এই বিষাক্ত ধোঁয়ায় ওর কিছুই হবে না। একটু পরে দেয়াল ভেঙে সবাই সেখানে চলে আসে। বেইউ কোনোভাবে জিকিংকে নিয়ে বের হয়, জিকিং এর অবস্থা পুরোই খারাপ হয়ে গিয়েছে। এবার বেইউ প্রচন্ড রেগে নানজিও রাজাকে বলে এখানে আসার পর থেকে কারো কিছু হচ্ছে না, শুধুমাত্র জিকিং এর হচ্ছে। এটা কি ইচ্ছাকৃত? আপনি এই বিষয়ে কি বলবেন? এখানে হঠাৎ করে ও আলাদা চেম্বারে কিভাবে চলে গেল, আর বিষাক্ত ধোঁয়াই বা কোথা থেকে আসলো? নানজিওর রাজার কাছে তো এখন কোনো উত্তর নেই। বেইউ নানজিওর রাজাকে ঝাড়ি মেরে বলে আমি কালই তিয়ানকিতে ফিরে যাব, আর এই ব্যাপারে অবশ্যই আপনাকে কৈফিয়ত দিতে হবে। এটা বলে সে জিকিংকে নিয়ে ঘরে ফিরে আসে। তবে নানজিওর রাজা ফেইয়ানের উপর প্রচন্ড রেগে যায়, কারণ এই অপারেশনের দায়িত্ব ছিল ফেইয়ানের উপরে। এদিকে ঘরে এসে বেইউ জিকিংকে বলে তুমি খুব ভালো অভিনয় করতে পারো। জিকিং তখন বলে তুমিও তো সেই অভিনয় করেছো, তোমার রাগের অভিনয়টা অনেক ভালো হয়েছে। দুজনেই হাসতে থাকে। বেইউ তখন বলে আমি আর কোনো রিস্ক নিব না, আগামীকাল সকালেই আমি তিয়ানকের উদ্দেশ্যে রওনা দিব। এরপরে দেখা যায় জিকিং আসে লিগের সাথে দেখা করতে। সে লিগেকে ধন্যবাদ জানায়, কারণ লিগে আগে থেকেই জিকিংকে সমস্ত প্ল্যান বলে দিয়েছিল। এই কারণে বেইউও জানতো যে কখন কি করতে হবে। জিকিং লিগেকে জিজ্ঞাসা করে তুমি সবকিছু কিভাবে জানলে। লিগে তখন বলে এটা একটা রহস্য, তোমার না জানলেও চলবে। জিকিং জানায় তারা তিয়ানকের উদ্দেশ্যে রওনা দিবে। লিগে জিকিংকে একটা ঝিনুকের মতো জিনিস উপহার দেয়, যেটার মাধ্যমে সে লিগের সাথে যোগাযোগ করতে পারবে। 1000 মাইল দূর থেকেও জিকিং যদি এই ঝিনুকের মাধ্যমে কিউকিন বাজায় তাহলে লিগে সেটা শুনতে পাবে। জিকিং তখন বলে মোবাইল ফোন। লিগে অবাক হয়ে বলে মোবাইল ফোন আবার কি? জিকিং বলে না না, তুমি বুঝবে না। এরপর সে লিগের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, এবং তারা তিয়ানকের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। লিগে দূর থেকে দেখছিল যে জিকিং চলে যাচ্ছে। আহারে বেচারা। এদিকে নানজিওর রাজা ধরে নিয়েছিল যে জিকিং সাধারণ মানুষ, সে কোনো আইসল্যান্ডার না। পয়জন সেক্টরের সর্দার তার কাছে আসলে নানজিওর রাজা তাকে বলে যে জিকিং সাধারণ মানুষ, তাকে কোনোভাবেই আইসল্যান্ডার প্রমাণ করতে পারেনি, তার উপর বিষের প্রভাব পড়ে। ওই সর্দার তখন বলে আপনি হয়তো ভুলে গিয়েছেন আইসল্যান্ডারদের ফেসে একটা চিহ্ন থাকে,
নানজিওর রাজা তখন বলে জিকিং এর ফেসে তো তেমন কোনো চিহ্ন নেই। ওই সর্দার জানায় যে এই চিহ্ন ঢেকেও রাখা যায়। আইসল্যান্ডার তো সাধারণ কেউ না যে সে এত সহজে মানুষের সামনে ধরা দিবে। নানজিওর রাজা তখন বলে তাহলে তো জিকিংকে আরো একবার টেস্ট করতে হয়। এরপর আর কি কনসোর্ট কিনের সাথে প্ল্যান শুরু হয়ে যায়। কনসোর্ট কিন তখন জানায় সে তার বোনকে জানিয়ে দিয়েছে এই বিষয়ে তিয়ানকিতে তার বোন তাকে সাহায্য করবে, যেহেতু বেইউ অলরেডি তিয়ানকির উদ্দেশ্যে চলে গিয়েছিল। এখানে আমরা জানতে পারি কনসোর্ট কিনের বোনই হচ্ছে তিয়ানকির কুইন, মানে বেইচেনের মা। রানী যে মৌজিন প্রয়োজন নিয়েছিল তার বোনের থেকে, সেটা আর কেউ না বরং কনসোর্ট কিন। তবে তাদের এই পুরো প্ল্যান বাইরে থেকে ফেইয়ান শুনতে পেয়ে যায়, আর সে ভিতরে না গিয়ে সেখান থেকেই ফিরে আসে। এরপরেই একজন মেইড এসে কনসোর্ট কিনকে জানায় যে ফেইয়ান জিলিং এর উদ্দেশ্যে বের হয়ে গিয়েছে, তবে সে রাজার কাছ থেকে অনুমতি নিয়ে গিয়েছে, তার বাবাকে দেখতে ইচ্ছা করছে এটা বলে। আর রাজা তো ফেইয়ানকে প্রমিস করে রেখেছিল সে ফেইয়ানকে স্বাধীনতা দিবে, সে নিজের ইচ্ছা মতো যে কোনো জায়গায় যেতে পারবে। এদিকে জি কিং তিয়ানকিতে ফিরে এসেছে। সে তার গাড়ির জানালার পর্দা সরিয়ে বাইরে উঁকি মারে, দেখে শীতকাল চলে এসেছে। জি কিং মনে মনে চিন্তা করে আরো একটা নিউ ইয়ার চলে আসলো, আমি জানি না আমি কবে ফিরে যেতে পারবো, এই স্বপ্ন কবে শেষ হবে। জি কিং বেইউ ওরা নিজেদের প্যালেসে ফিরে আসে। প্যালেসে তো হং জি কিং এর জন্য অপেক্ষা করছিল। মেইডরা দৌড়ে এসে জি কিংকে গ্রিটিং করে। হং প্রচুর খুশি হয়ে যায় জি কিংকে দেখে। একটু আগাতেই দেখা যায় জিন বেইউ এর প্যালেসে চলে এসেছে, আর সে দৌড়ে এসে আবারও বেইউ এর হাত ধরে ন্যাকামি শুরু করে। জি কিং তখন বেইউকে বলে আপনারা কথা বলুন, আমি ভিতরে যাচ্ছি। এরই মধ্যে প্যালেস থেকে একজন এসে জানায় বেইউ যেহেতু এতদিন পর ফিরে এসেছে, তাই রাজা বেইউ এর আসার উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে, মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান আর কি। বেইউ তখন জানায় সে যাবে। সাথে বেইউ এর বন্ধু সিটু যেহেতু উপস্থিত ছিল, তাই সিটু এবং জিনকেও নিমন্ত্রণ করা হয়েছে। তবে রানী বিশেষভাবে জিনকে নিমন্ত্রণ করেছে, সে জিনের সাথে দেখা করতে চায়। বেইউ তখন জানায় তারা সঠিক সময়ে পৌঁছে যাবে। এরপর আমাদের জি কিংকে দেখানো হয়, সে তার মেয়েদের সাথে দুষ্টুমি করছিল। হং জি কিংকে বলেছিল যে জি কিং মোটা হয়ে গিয়েছে, এই কারণে জি কিং দৌড়াদৌড়ি করে হংকে ধরার চেষ্টা করছিল। বেইউ দূর থেকে এটা দেখে একদম মুগ্ধ হয়ে যায়, আর তারপর সে সামনে এগিয়ে যায়। জি কিং তখন বলে হং বলেছে আমি নাকি মোটা হয়ে গিয়েছি, সত্যি কি আমি মোটা হয়েছি? বেইউ তখন জি কিংকে কোলে তুলে বলে কই না, তুমি তো মোটা হওনি। এরপর রাতের বেলা আমাদের অনুষ্ঠানের দৃশ্য দেখানো হয়। সবকিছু সুন্দর মতোই চলছিল। রানী জিনকে ইশারা করে নিজের কাছে ডাকে, আর জিনও তো একটু বাচ্চা স্বভাবের ছিল, সে দৌড়ে গিয়ে রানীর পাশে বসে। রানী জিনকে ওয়াইন খেতে দেয়, সে খুশি হয়ে ওয়াইন খাচ্ছিল। বেইচেন আর তার ওয়াইফ উঠে এসে জিনের সাথে কথা বলে। প্রথমে তো সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল, হঠাৎ বেইচেন জিনকে বলে ওঠে তোমার উচিত জিকিংকে একটা ড্রিঙ্ক দেয়া, যেহেতু জিকিং এর সাথে তোমার সম্পর্ক ভালো না, এখন যদি তুমি ড্রিঙ্ক দাও তাহলে সবাই ভাববে যে জিকিং এর সাথে তোমার সম্পর্ক ঠিক হয়ে গিয়েছে। তবে জিন তো এটা করতে রাজি হচ্ছিল না, সে তো জিকিংকে দেখতেই পারতো না। বেইচেন তখন বলে আরে এটা করলে বেইউ তোমাকে পছন্দ করতে শুরু করবে, ও বুঝতে পারবে তুমি মোটেও জেলাস কেউ না, তোমার মেন্টালিটি খুবই ভালো। জিন তখন বলে আমার বিশ্বাস জিকিং সেটা অ্যাকসেপ্ট করবে না। বেইচেন বলে অ্যাকসেপ্ট না করলে কি, তাহলে তো আরো ভালো, তখন বেইউ বুঝতে পারবে যে তুমি কত ভালো মেন্টালিটির আর জিকিং কত খারাপ মেন্টালিটির, তার কোনো ভদ্রতা নেই। এটা শুনে জিন রাজি হয়ে যায়। জিন তখন এক কাপ ওয়াইন নিয়ে যায় জিকিং এর কাছে, তবে সে ভালোভাবে জিকিং এর সাথে কথা বলে না, খোঁচা মেরে মেরে জিকিং এর সাথে কথা বলে এবং জিকিং কে ওয়াইন দিতে চায়। জিকিং স্বাভাবিকভাবে সেই ওয়াইনটা গ্রহণ করে না। জিন তখন জিকিং এর মুখের মধ্যে সেই ওয়াইনটা ছুঁড়ে মারে। বেইউ তো প্রচন্ড রেগে যায়। এর মধ্যে সিটু দৌড়ে এসে জিনকে ধরে। মেয়েটা দ্রুত জিকিংকে ভিতরে নিয়ে যায়, তবে রানীর মুখ দেখে মনে হচ্ছিল সে এটাই চাচ্ছিল, একটা তৃপ্তির হাসি ছিল। জিকিংকে ভিতরে নিয়ে আসা হয়, তবে জিকিং এর প্যালেসে নিয়ে যাওয়া হয়নি, তাই সেখানে কোনো মেকআপ ছিল না যেটা দিয়ে জিকিং তার ফেস ঠিক করতে পারে। হং তখন বাইরে যাচ্ছিল জিকিং এর জন্য মেকআপ আনতে, তখনই অন্য একজন মেয়েড আসে যে কিছু মেকআপ প্রোডাক্ট নিয়ে এসেছিল। সে হংকে জানায় যে বেইউ এগুলো জিকিং এর জন্য পাঠিয়েছে। এটা শুনে তো হং খুশি হয়ে সেই মেকআপ গুলো নিয়ে নেয়, যেহেতু বেইউ জিকিং এর জন্য পাঠিয়েছে। আর এটা অস্বাভাবিক কি, বেইউ তো জিকিং কে খুবই ভালোবাসে, এবং সেই মেকআপ প্রোডাক্ট দিয়ে জিকিং এর ফেস ঠিক করা হয়। তবে ওই পাউডার ব্যবহার করার পর জিকিং এর খুব অদ্ভুত লাগছিল, তবে সে কিছু বুঝতে পারছিল না। এরপর জিকিং যখন হলে আবারও ফিরে আসে, দেখা যায় জিকিং এর মুখের একটা সাইড পুরো পুড়ে গিয়েছে। আসলে জিকিং একটা স্কিন টাইপ জিনিসের নিচে তার চিহ্নটা লুকিয়ে রাখতো,
ওই মেকআপ প্রোডাক্ট দেওয়ার কারণে উপরের স্কিনটা পুরো পুড়ে যায় এবং সেই চিহ্নটা দেখা যাচ্ছিল। তখন আমরা পাস্টের একটা সিনে দেখতে পাই এই পুরো প্ল্যান ছিল রানীর। সে বেইচেনকে বলছিল এই পাউডারটা নর্মালি ইউজ করলে কিছুই মনে হয় না, তবে এটা যদি অ্যালকোহলের সংস্পর্শে আসে তাহলে এটা অনেক ভয়ঙ্কর অ্যাসিডে পরিণত হয়, যেটা মুখ জ্বালিয়ে দিতে পারে। এই কারণেই তারা জিনকে ওয়াইন দিয়ে পাঠিয়েছিল, কারণ তারা জানতো জিন রেগে ওয়াইন জিকিং এর মুখে ছুঁড়ে মারবে। এরপর জিকিং যদি এই পাউডার ব্যবহার করে, ওয়াইনের সংস্পর্শে এসে এই পাউডার অ্যাসিডের মতো কাজ করবে। জিকিং তখন ভয় পেয়ে যায়। এই চিহ্ন তো সে কাউকে দেখাতে দিতে পারে না, তাই সে হল থেকে উল্টো দিকে দৌড় লাগায়। বেইউ দ্রুত জিকিং এর পিছু পিছু বের হয়ে যায়। জিকিং প্রাণপণে দৌড়াচ্ছিল। হংও জিকিং এর পিছু পিছু দৌড়াতে থাকে। সে জিকিংকে বলছিল আপনি আসতে যান। হং জিকিং এর থেকে অনেকটা পিছনে পড়ে গিয়েছে। তবে তখনই দুজন সৈন্য নেমে আসে এবং জিকিংকে কিডন্যাপ করে নিয়ে যায়। হংকে ধাক্কা দেয় আর ও সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকে। বেইউ বের হয়ে এসে হংকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে জিজ্ঞাসা করে জিকিং কোথায়। হং তখন জানায় যে জিকিংকে দুইজন তুলে নিয়ে গিয়েছে। ইউনুস গিয়ে রাজাকে এই খবরটা দিলে রাজা প্রচুর বিরক্ত হয়। সে চিৎকার করে বলে প্যালেসের মধ্যে আততায়ী কোথা থেকে আসলো। এরপরে দেখা যায় বেইচেন কিছু সৈন্যদের নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। তার সাথে একটা ঘোড়ার গাড়ি ছিল আর বোঝাই যাচ্ছিল ঘোড়ার গাড়িতে জিকিং রয়েছে। বেইচেন জিকিংকে কিডন্যাপ করে নানঝের রাজার কাছে নিয়ে যাচ্ছিল, যেমনটা তার খালা প্ল্যান করেছে। তবে পথেই তাকে আটকায় ফেইয়ান। বেইচেন তখন ফেইয়ানকে বলে কেন শুধু শুধু আপনি আমাকে আটকাচ্ছেন, আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নেই। ফেইয়ান তখন বলে তুমি গাড়িতে করে কি নিয়ে যাচ্ছ। বেইচেন জানায় সে নানজিউতে কিছু জিনিসপত্র দিতে যাচ্ছে, এটা তার আন্টি তার কাছে চেয়ে পাঠিয়েছে। তবে ফেইয়ান তো জানতোই যে গাড়িতে জিকিং রয়েছে, সে তো কনসার্ট কিনের সমস্ত প্ল্যান শুনেই এসেছিল। ফেইয়ান তখন বলে ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি, জিনিসপত্রগুলো আমাকে দাও, আমি নানজিউতে নিয়ে যাচ্ছি, যেহেতু আমি এখন নানজিউর রাজার কনসার্ট। তবে বেইচেন তো স্বাভাবিকভাবেই দিতে চাইবে না। ফেইয়ান তার সাথে বিশাল সেনাবাহিনীও নিয়ে এসেছিল। দুই গ্রুপের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ফেইয়ান গাড়িতে আসে এবং দেখতে পায় সত্যি সেখানে জিকিং রয়েছে। বেইচেন আসে ফেইয়ানকে আটকাতে। তখন ফেইয়ান তিনটি ঝুনঝুনি টাইপ জিনিস বেইচেনের দিকে ছুঁড়ে মারে। এগুলো সেই ঝুনঝুনি যেগুলো সবসময় ফেইয়ান হাতে পড়ে থাকতো, তবে এগুলোর ক্ষমতা প্রচন্ড। সেখানেই বেইচেন মারা যায় আর ফেইয়ান জিকিংকে নিয়ে চলে যেতে থাকে। তবে সেখানে লিগে চলে আসে। এবার লিগের সাথেও ফেইয়ানের তুমুল একটা ফাইট শুরু হয়। শুরুর দিকে তো ফেইয়ান লিগের সাথে পারছিল না, লিগে তো তার কিউকিন দিয়ে ফাইট করত। তবে ফেইয়ান আবারও লিগের দিকে ঝুনঝুনি ছুঁড়ে মারে, আর লিগে যখন তার মাথা সরিয়ে নেয় সেই ঝুনঝুনির আঘাতে লিগের কিউকিনের তার ছিঁড়ে যায়, যে কারণে লিগে আর কিউকিন বাজাতে পারছিল না। ফেইয়ানের সৈন্যরা লিগেকে চারপাশ থেকে ঘিরে ফেলে। তখন জিকিংকে গাড়ি থেকে নামানো হয়। তাকে একটা বস্তার মধ্যে রাখা হয়েছিল। বস্তার মুখ খুলে যখন জিকিংকে দেখানো হয়, লিগে জিকিংকে দেখে দ্রুত সেদিকে যাচ্ছিল। তবে ফেইয়ান লিগেকে আঘাত করে ফেলে দেয় এবং জিকিং আর লিগের দুইজনকেই কিডন্যাপ করে নিয়ে যায়। ফেইয়ান লিগেকে বিষ দিয়ে প্যারালাইজড করে রেখেছিল, যাতে লিগে কিছু করতে না পারে। লিগে ফেইয়ানকে ঝাড়ি মেরে বলে আমি যদি একবার এখান থেকে মুক্তি পাই, জিকিং এর সাথে তুমি যা করেছো এই কারণে আমি তোমাকে ছাড়বো না, আগে বলো জিকিং কেমন আছে। ফেইয়ান তখন বলে আগে তুমি নিজে চিন্তা করো, তোমাকে আমি পয়জন দিয়েছি তো এই কারণে, যাতে তুমি দুর্বল থাকো আর কিছু করতে না পারো। এরপর একজন গার্ডকে ডেকে বলে ওকে বিষ দিয়ে দাও। লিগেকে আবারও একটা ডোজ বিষ দেওয়া হয়। লিগে তখন সেখানেই পড়ে যায়। এরপর ফেইয়ান আসে জিকিং এর কাছে। ফেইয়ান তো জিকিংকে প্রচন্ড ঘৃণা করত, তাই স্বাভাবিকভাবেই সে জিকিং এর উপর প্রচন্ড নির্যাতন করবে। সে জিকিংকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। প্রথমেই সে জিকিং এর জ্ঞান ফিরিয়ে তাকে আয়নায় নিজের মুখ দেখায়। ফেইয়ান জিকিংকে বলে দেখো তোমাকে কেমন মনস্টারের মতো দেখতে লাগছে। জিকিং তখন হেসে দিয়ে বলে খুবই সুন্দর লাগছে। ফেইয়ানের তো এটা শুনে রাগ হয়ে যায়। সে চিৎকার করে বলে তোমার এমন অবস্থা, তারপরেও এত অহংকার। ফেইয়ান জিকিংকে চাবুক দিয়ে প্রচন্ড পেটায়। পেটাতে পেটাতে ফেইয়ান ক্লান্ত হয়ে গেলেও জিকিং হেসে দিয়ে বলে তোমার কি এইটুকুই জোর। ফেইয়ান তখন বলে তুমি কি ভাবলে আমি তোমাকে একবারে মারতে মারতে মেরে ফেলবো? আমি তোমাকে অত্যাচার করে করে মারবো। তোমার ফেসের চিহ্ন দেখেই বোঝা যাচ্ছে তুমি আইসল্যান্ডার। নানঝুয়ের রাজা তোমাকে হন্যে হয়ে খুঁজছে। জিকিং তখন বলে তোমাকে দেখে আমার খুবই করুণা হচ্ছে। একটা পুরুষের জন্য তুমি কতটা হিংস্র হয়ে গিয়েছো। তবে তুমি জেনে রাখো তুমি আমাকে মেরে ফেললেও বেইও তোমার দিকে তাকিয়েও দেখবে না। এটা শুনে তো ফেইয়ানের প্রচন্ড রাগ হয়। সে যায় জিকিংকে মেরে ফেলতে।
তবে তখনই জিয়াং তাকে আটকে দেয় আর বলে জিকিং যদি সত্যি আইসল্যান্ডার হয়ে থাকে তাহলে ও আমার খুবই কাজে লাগবে। ওকে দিয়ে আমি বেইউকে কন্ট্রোলে রাখবো। আর তাছাড়া যদি এটা কনফার্ম হওয়া যায় যে জিকিং আইসল্যান্ডার, তাহলে বেইউকে এটা দিয়ে থ্রেটও করা যাবে। তাই সে কোনোভাবেই জিকিংকে মারতে দিবে না। ফেয়ান তো রাজি হচ্ছিল না, তবে জিয়াং ভয় দিয়ে থ্রেট দিয়ে ফেয়ানকে রাজি করিয়ে ফেলে। যতক্ষণ না পর্যন্ত জিয়াং এর উদ্দেশ্য সফল হয় ততক্ষণ পর্যন্ত ফেয়ান জিকিংকে মারবে না। এদিকে বেইউ তো জিকিংকে খোঁজাখুঁজি করছিল। সে জঙ্গলের মধ্যে একটা জায়গায় এসে বেইচানের বডি খুঁজে পায়। সেখানে বেইচানের সমস্ত সৈন্যরা তো মরে পড়েছিল। লিগু একজনকে খুঁজে পায় যে বেঁচে ছিল, আর সে বেইউকে বলে দেয় যে বেইচেন জিকিংকে কিডন্যাপ করে নানছিউতে যাচ্ছিল। মাঝপথে ফেইয়ান তাদেরকে আটকে জিকিংকে নিয়ে গিয়েছে। পরবর্তী সিনে আমাদের আবারও ফেইয়ান এবং তার ভাইকে দেখানো হয়। তারা ঝাউসির সাথে দেখা করে। জিয়াং ফেইয়ানকে বলে, তুমি কেন ঝাউসিকে এখানে ডাকলে? ও যদি সবাইকে বলে দেয় যে তুমি জিকিংকে কিডন্যাপ করেছো? ঝাউসি তখন জানায়, ভয় পাওয়ার কিছু নেই, আমি আর ফেইয়ান নানজিউতে গিয়ে বন্ধু হয়ে গিয়েছি। আমি এখানে এসেছি আমার ভাইয়ের জন্য। আপনারা দয়া করে আমার ভাইকে ছেড়ে দিন, তার পরিবর্তে আমি আপনাদের সাহায্য করব। আসলে ফেইয়ান ঝাউসিকে এখানে ডেকেছিল যাতে করে জি কিংকে তিয়ানকি থেকে নিয়ে যেতে পারে। জি কিং কিডন্যাপ হওয়ার সাথে সাথেই তো তিয়ানকির সমস্ত গেট বন্ধ করে দেওয়া হয়েছে। এখন জি কিংকে নিয়ে তিয়ানকি থেকে বের হতে হলে তাদেরকে ঝাউসির সাহায্য নিতে হবে। তার মানে ফেইয়ান তখনও পর্যন্ত জি কিংকে নিয়ে তিয়ানকিতেই ছিল। ঝাউসি ফেইয়ান আর জিয়াং এর সাথে কন্ট্যাক্ট করে সে সমুদ্রপথে ফেইয়ানকে তিয়ানকি থেকে বের করে দিবে। ডংলিনের জাহাজ দেখলে তিয়ানকি থেকে আটকানোর কোনো প্রশ্নই আসে না, সাথে সেও উপস্থিত থাকবে। তবে তার পরিবর্তে লিগেকে অ্যান্টিডোট দিয়ে ছেড়ে দিতে হবে। ফেইয়ান আর জিয়াং এই ডিলে হ্যাঁ করে দেয়। তবে গুহার ভিতর থেকে লিগে এইসব কিছু শুনতে পায় এবং তার রক্ত দিয়ে ইয়াওশান সিল লিখে দেয়, যাতে করে কেউ যদি তাদের খোঁজে আসে বুঝতে পারে যে তারা কোথায় গিয়েছে। পরবর্তী সিনে দেখা যায় রানী তো খুব খোশ মেজাজে রাজার সাথে খেলছিল। খেলছিল বলতে দুইজনে নেকামি করছিল। তখনই বেইউ ডিরেক্ট রাজার ঘরে ঢোকে, আর সে গ্রেটিংও করে না। রাজা অবাক হয়ে বলে, বেইউ তোমার কি হয়েছে? বেইউ তখন জানায় যে বেইচেন জিকিংকে কিডন্যাপ করেছে। সে জিকিংকে নিয়ে নানজিউয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। রানী তখন উঠে এসে বলে, তোমার কাছে কোনো প্রমাণ আছে? বেইউ তখন সে বেঁচে থাকা গার্ডকে সেখানে নিয়ে আসে, সাথে বেইচানের বডি। বেইচানের বডি দেখে তো রানী কান্নায় ভেঙে পড়ে। রাজাও অনেকটা দুঃখ পেয়েছিল। রাজা তখন রানীকে জিজ্ঞাসা করে, বেইচেন তো তোমার কথা ছাড়া কিছুই করে না, তুমি কি বেইচেনকে জিকিংকে কিডন্যাপ করতে বলেছিলে? রানী এবার চিৎকার করে বলে, হ্যাঁ আমি বলেছিলাম, আমি জিকিংকে কিডন্যাপ করে নানজিওর হাতে তুলে দিতে চেয়েছিলাম। তো কি হয়েছে তাতে? এমন একটা ভাব যেন কিছুই হয়নি। এরপর রানী চিৎকার করে বলে, বেইউ আমার বেইচানের পথে এসে দাঁড়িয়েছে। বেইউ না থাকলে বেইচেন হতো তিয়ানকির রাজা, কিন্তু বেইউ এর জন্য বেইচেনকে পদে পদে হেনস্থা হতে হয়েছে। ও আমার ছেলের পথের বাধা, তাই আমি সবসময় ওকে ঘৃণা করি এবং ওকে আমার ছেলের পথ থেকে সরাতে চাই। এবার রানীর মুখ থেকে এসব কথা শুনে রাজা তো আর সহ্য করতে পারে না। বেইউ তখন রাজাকে বলে, এবার আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন? এখান থেকে সিন কাট হয়। দেখা যায় রানীকে ফাঁসির শাস্তি দেওয়া হয়েছে। রানী তখন বেইচেনের উদ্দেশ্যে বলে, বেইচেন আমি তোমার কাছে আসছি। এখান থেকে আবারও সিন কাট হয়ে যায়। এরপরে দেখা যায় ঝাউসি সমুদ্রের পাড়ে অপেক্ষা করছিল বোটের জন্য। সেখানে লিগেকে নিয়ে আসে ফেইয়ান। এসে জিজ্ঞাসা করে সবকিছু ঠিক আছে কিনা। জিয়াং অলরেডি জিলিং এ ফিরে গিয়েছে ওদের অপেক্ষায়। ফেইয়ান নিয়ে যাবে জিকিং এবং লিগেকে। লিগে তখনও ঝাউসিকে বলে, তুমি মায়ের অনুমতি ছাড়া কোনোভাবেই ডংলিনের শিপ এখান থেকে নিতে পারবে না। ঝাউসি তখন বলে, তোমার কি মনে হয় আমি মায়ের অনুমতি আনিনি? আমি ফেইয়ানের কথা বলে মায়ের অনুমতি নিয়ে এসেছি। ফেইয়ান এখন নানজিউ রাজার কনসর্ট, তার কথা বললে অবশ্যই মা অনুমতি দিবে। ঝাউসি তখন বলে, এই সব কিছু আমি তোমার ভালোর জন্য করছি, আমি এগুলো না করলে তোমাকে ওরা অ্যান্টিডোট দিবে না, তুমি মারা পড়বে। দুই ভাই বোনের সেখানে আবারও ঝগড়া লেগে যায়। এরই মধ্যে সেখানে শিপও চলে আসে। ফেইয়ান তখন বলে, তোমাদের ঝগড়া বন্ধ করো, শিপ চলে এসেছে, চলো আমাদের যাওয়া যাক। এদিকে বেইউ খুঁজতে খুঁজতে একটি কুঁড়ে ঘরের সামনে চলে আসে এবং ঘরের ভিতরে ঢুকে সে দেখতে পায় পাতাল ঘরে গুহার মতো একটা জায়গা রয়েছে। আর সেখানে ঢুকলে বোঝা যায় যে ফেইয়ান জিকিং এবং লিগেকে এখানেই রেখেছিল। বেইউ অবাক হয়ে চিন্তা করে যে তিয়ানকিতেও এমন একটা জায়গা ফেইয়ান তৈরি করে ফেলেছে। কত বড় সাহস ওর! লিগো তো আগেই রক্ত দিয়ে ইউশান সি লিখে রেখেছিল, যেটা সিটু দেখতে পায়। আর সেটা বেইউকে দেখালে ওরা তো বুঝতে পেরে যায় যে ওরা সমুদ্র পথে পাড়ি দিবে। তখন সবাই সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য বের হয়ে পড়ে।
এদিকে শুধুমাত্র ফেসের চিহ্ন দেখে তো জিকিংকে আইসল্যান্ডার বলা যায় না। ওকে পয়জন দিয়ে টেস্ট করার জন্য পয়জনের গামলার মধ্যে ডুবিয়ে রাখা হয়। জিকিং প্রচন্ড কষ্টে অজ্ঞান হয়ে গিয়েছে। লিগে বারবার বলছিল ওর উপর আর অত্যাচার করো না। আবারও জিকিংকে পয়জন খাইয়ে দেয়া হয়। আর জিকিং যন্ত্রণায় ছটফট করতে থাকে। লিগে ঝাউসিকে বলে, তুমি এমনটা করতে থাকলে তিয়ানকে সৈন্যরা অবশ্যই দংলিনের উপর আক্রমণ করবে। আর তোমার কি মনে হয় আমি যদি এখানে মারা যাই তাহলে মা তোমাকে ছেড়ে কথা বলবে? ঝাউসি তখন বলে, আমি তোমাকে এত সহজে মরতে দিব না। তুমি যদি মারা যাও তাহলে আমি দংলিনকে কিভাবে পুনরুদ্ধার করব? তুমি আমার আর মায়ের কাছে একটা শক্তিশালী গুটি মাত্র। তোমার মূল্য শুধুমাত্র তোমার ট্যালেন্ট। লিগো তখন বলে, তোমার তো সেটুকু মূল্যও নেই। এটা শুনে ঝাউসি লিগের গলা টিপে ধরে। তার মানে ঝাউসি লিগেকে ভাই হিসেবে তো ভালোবাসতই না, শুধুমাত্র লিগের ট্যালেন্টকে ব্যবহার করার জন্যই সে লিগেকে বাঁচিয়ে রেখেছিল। এমন বোন যেন আল্লাহ কাউকে না দেয়। ঝাউসি প্রচন্ড জোরে লিগের গলা টিপে ধরে। তখন একজন গার্ড এসে জানায় তাদের জাহাজের উপর আক্রমণ হয়েছে। কালো পোশাক পরা একজন আক্রমণ করেছে যে খুবই শক্তিশালী। ঝাউসি বুঝতে পারে সেখানে বেইয়ু চলে এসেছে। সে দ্রুত উপরে উঠে যায়। বেইয়ু এর কথা শুনে জিকিং মুচকি হাসে। তাদেরকে আবারও সেই ঘরে বন্দি করে রেখে চলে যায় ঝাউসি। উপরে সত্যি বেইয়ু আক্রমণ করে দিয়েছিল এবং তুমুল ফাইট হচ্ছিল। তবে দেখা যায় ফেইয়ান অলরেডি ছোট একটা নৌকা নিয়ে জাহাজ ছেড়ে চলে গিয়েছে। কথায় আছে না, চাচা আপন প্রাণ বাঁচা। এদিকে জাহাজে তো তুমুল ফাইট হচ্ছিল। তবে ফেইয়ান জিকিংকে মারার প্ল্যান করে গিয়েছিল। হঠাৎ করে জাহাজের তলা ফেটে যায় এবং জিকিংদের কক্ষে প্রচুর পরিমাণে পানি ঢুকতে থাকে। লিগে কোনোভাবে নিজেকে ছাড়িয়ে জিকিংকে ধরে। জিকিং তখন লিগেকে বলছিল, আমাকে ছাড়ো, তুমি উঠে যাও, তুমি এখান থেকে চলে যাও। তবে লিগে বলে সে কোনোভাবেই জিকিংকে ছেড়ে যাবে না। সে জিকিংকে শিকল থেকে মুক্ত করে এবং কাউকে সাহায্যের জন্য ডাকতে থাকে। তবে কেই বা আসবে? উপরে তো তুমুল যুদ্ধ হচ্ছে। ঝাউসি বেইয়ুর সাথে যুদ্ধ করছিল। তবে সে তো আর বেইয়ুর সাথে পারবে না। বেইয়ু ঝাউসিকে বন্দি করে ফেলে আর জিজ্ঞাসা করে জিকিং কোথায়। তবে ঝাউসি বলবে না জিকিং কোথায়। সারা জাহাজ খুঁজেও জিকিংকে খুঁজে পাওয়া যায়নি। এদিকে জিকিং এর কামরায় লিগে আর জিকিং কোনোভাবে নিঃশ্বাস নিচ্ছিল, কারণ পুরো গলা পর্যন্ত পানি ঢুকে গিয়েছে। ওরা আসলে জাহাজের পাটাতনের নিচে ছিল, মানে একদমই নিচে। বেইয়ু বুঝতে পারছিল না জিকিং কোথায়। হঠাৎ করে ও বুঝতে পারে পাটাতনে কেউ ধাক্কা দিচ্ছে। লিগে জিকিংকে তুলে রেখে নিজে ডুবে যাচ্ছিল, মানে জিকিংকে নিঃশ্বাস নিতে দিচ্ছিল। বেইয়ু তখন পাটাতন ভাঙলে দেখতে পায় সেখানে জিকিং। লিগে কোনোভাবে জিকিংকে বেইয়ুর হাতে ধরিয়ে দেয় আর ও ডুবে যায়। তবে সৌভাগ্যবশত সেই জাহাজে উপস্থিত ছিল উইশেং। উইশেং পানিতে ঝাঁপ দেয় লিগেকে বাঁচানোর জন্য। তখনই আমরা উইশেং এর মধ্যে দারুণ কিছু পরিবর্তন দেখতে পাই। উইশেং সাধারণ কোনো মানুষ ছিল না, ও আসলে গোল্ডেন মেরফল্ক। গোল্ডেন মেরফল্ক নানজিওর একটা সেক্টর ছিল, যাদেরকে আইসল্যান্ডাররা মেরে ফেলেছিল। আর উইশেং একমাত্র গোল্ডেন মেরফল্ক ছিল যে বেঁচে ছিল। মেরফল বলতে মৎস্যকন্যা বা মৎস্য প্রজাতির আর কি। লিগেকে উইশেং বাঁচিয়ে নিয়ে আসে। বেইয়ু কোনোভাবে জিকিংকে নিয়ে প্রাণপণে ছুটছে। আর আমরা সমুদ্রের পাড়ে উইশেংকে বসে থাকতে দেখি। লিগের তখনও জ্ঞান ফেরেনি। অচেতন অবস্থায় লিগে তার মায়ের কথা শুনতে পায়, যেখানে ছোটবেলা থেকেই তার মা বোঝাচ্ছে, তুমি 30 বছরের বেশি বাঁচবে না। তোমার জীবনের একমাত্র মিশন ঝাউসিকে সাহায্য করা। যে কোনোভাবেই তুমি ঝাউসিকে রানী হয়ে শাসন করতে সাহায্য করবে। আর এটা ভাবতে ভাবতে লিগের জ্ঞান ফিরে আসে। তখন উইশেং লিগের বুকে হাত বুলিয়ে দিয়ে বলে, কোনো কথা বলো না, কথা বললে তুমি আরো বেশি আহত হয়ে যাবে। লিগে আবারও ঘুমিয়ে পড়ে। এরপর আমরা ফেইয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখি। জিয়াং তার কাছে এসে বলছে, তোমার কাছে জিকিংকে ছেড়ে আসায় আমার ভুল হয়েছে, তুমি কোনো কাজের না। ফেইয়ান তখন বলে, আমি কি ভাবতে পেরেছি যে বেইয়ু সেখানে চলে আসবে? এখন আমি আমার নিজের জীবন না বাঁচিয়ে জিকিংকে কিভাবে নিয়ে আসবো? জিয়াং তখন বলে, আচ্ছা বিষয় না, বেইয়ু এমনিতেও আমাদের কিছু করতে পারবে না, কারণ আমরা জিকিং এর আসল পরিচয় জানতে পেরে গিয়েছি। সামনেই স্যান্ড ওরশিপ অনুষ্ঠান, বেইয়ু আসবে। তবে ও যদি আমাকে উল্টাপাল্টা কিছু বলে আমি ওকে একদমই ছেড়ে কথা বলবো না। ফেইয়ান তখন বলে, তুমি কিসের প্ল্যান করছো? জিয়াং বলে, তোমার ভয় কি? এখন তো নানজিও আমাদের পক্ষে। বেইয়ু যদি যুদ্ধেরও প্রস্তুতি নেয় ও আমাদের কিছুই করতে পারবে না। তবে ফেইয়ানের মন খারাপ হচ্ছিল। ও বলে, বেইয়ুকে কিছু করো না। জিয়াং তখন বলে, আরে তুমি চুপ করো, তোমার কি মনে হয় জিকিং এর সাথে এত কিছু করার পর বেইয়ু তোমাকে বিয়ে করবে? ও জীবনে তোমার দিকে ফিরেও তাকাবে না। ও তোমার কি অবস্থা করে তুমি শুধু দেখো। এখনো এসব ইমোশনাল বিষয় বাদ দাও, বেইয়ুকে ধ্বংস করার প্ল্যান করো। এটা বলে জিয়াং সেখান থেকে চলে যায়। এরপরেই দেখা যায় বেইয়ু জিকিংকে নিয়ে ডক্টর শাহ নামে একজনের চেম্বারে এসেছে। ডক্টর শাহ ছিল তিয়ানকে সবচেয়ে বড় ডাক্তার।
সে সাধারণ কোনো রোগীকে দেখতো না। জিকিংকে ডক্টর শাহের চেম্বারে আনার পর বেইউ জিজ্ঞাসা করে জিকিং এর কি অবস্থা, ওকে কি সুস্থ করা যাবে কিনা। ডক্টর শাহ তখন বলে যাবে, তবে সময় লাগবে। বেইউ জিজ্ঞাসা করে শুধুমাত্র ওর শরীর ঠিক করলেই চলবে না, ওর ফেসের এই দাগগুলোকেও ঠিক করতে হবে। ডক্টর শাহ তখন বলে সেটা খুবই কঠিন, এই ব্যাপারে তার অনেক গবেষণা করতে হবে। বেইউ তখন সবাইকে বলে সেখান থেকে চলে যেতে। সে জিকিং এর সাথে একটু একা থাকতে যায়। সবাই যখন সেখান থেকে চলে যায় বেইউ তখন অনেক ইমোশনাল হয়ে যায়। সে জিকিংকে সরি বলে এবং বলে জিকিং যত কিছু সাফার করেছে সবকিছুর প্রতিশোধ সে নেবে। সে জিলিং এ যাবে এবং ফেইয়ানকে উচিত একটা জবাব দিয়ে আসবে। বেইউ প্ল্যান করে নেয় জিলিং এ যাওয়ার জন্য। এদিকে কনসোর্ট কিন দৌড়ে এসে নানছির রাজাকে জানায় তার কাছে খবর এসেছে যে তার বোন আর ভাগ্নে একসাথে মারা গিয়েছে। তাদের নাকি বিরল কোন রোগ হয়েছিল, হুট করে মারা গিয়েছে। এটা তো রহস্যজনক, নিশ্চয়ই এটার পিছনে অন্য কোনো কারণ আছে। রাজা যেন তাকে সঠিক বিচার পাইয়ে দেয়। রাজা তখন কনসোর্ট কিনকে সান্ত্বনা দেয়। সেখানে পয়জন সেক্টরের সর্দার এসে জানিয়ে দেয় যে ফেইয়ান তিয়ানকিতে প্রবেশ করেছিল এবং জিকিংকে কিডন্যাপ করে নিয়েছে। কনসোর্ট কিন এটা শুনে বলে আমি আগেই বুঝতে পেরেছিলাম ওর মধ্যে অন্য কিছু চলছে, কারণ ও হুট করে নানঝিও ছেড়ে চলে গিয়েছে। এরপর আমাদের উইশেংকে দেখানো হয়, সে লিগের জন্য ওষুধ নিয়ে আসে। তবে লিগে কোনোভাবেই ওষুধ খেতে চাচ্ছিল না। সে উইশেংকে বলছিল আমাকে ছেড়ে দাও, আমি যেতে চাই। আসলে লিগে তো অনেক দুর্বল, তার উপর উইশেং লিগেকে কিছু একটা করে আটকে রেখেছিল। লিগে নড়াচড়াই করতে পারছিল না। উইশেং তখন বলে তুমি অনেক দুর্বল, তোমাকে তো আমি এইভাবে ছাড়তে পারি না। যদিও তুমি আমাকে বন্ধু মনে করো না, তবে আমি তোমাকে বন্ধু মনে করি। লিগে তখন উইশেংকে বলে তুমি সত্যি করে বলো তুমি গোল্ডেন মের্ক ফল, তাই না? উইশেং বলে আরে না, তুমি এগুলো কি বলো, গোল্ডেন মের্ক ফল তো অনেক আগেই বিলুপ্ত হয়ে গিয়েছে, আইসল্যান্ডাররা তাদেরকে মেরে ফেলেছে। আসলেও উইশেং গোল্ডেন মৎস্যকুমার ছিল, আর সেই একমাত্র বেঁচে ছিল তাদের জাতির মধ্যে। যখন আইসল্যান্ডাররা সবাইকে মেরে ফেলে তখন উইশেং এর মা তাকে নদীতে ভাসিয়ে দিয়েছিল, এবং উইশেং এর যে মাস্টার ডক্টর চ্যাং নিং তাকে খুঁজে পেয়েছে। শুধুমাত্র ডক্টর চ্যাং নিং জানতো যে উইশেং গোল্ডেন মেরফল। তবে এসব কথাবার্তার কিছুই বোঝে না শাওশেং। সে উইশেংকে জিজ্ঞাসা করে এগুলো তোমরা কি বললে, তুমি গোল্ডেন কি জানো? উইশেং তখন বলে আরে ওর কথা বাদ দাও, চলো ওর জন্য ডাক্তার খুঁজতে যেতে হবে, কারণ ওর বিরল রোগ রয়েছে, ও 30 বছরের বেশি বাঁচবে না। উইশেং এবার প্ল্যান করেছিল লিগের রোগ সারানোর। এরপরেই আমাদের বেইউকে দেখানো হয়, যে জিলিং রাজ্যে এসেছিল রাজার ইনভিটেশন পেয়ে। একটু আগেই কিন্তু আমরা জিয়াং এর মুখ থেকে শুনেছি যে স্যান্ড ওরশিপ অনুষ্ঠান হবে। তবে বেইউ এসেছে এটা শুনে ফেইয়ান একটু ভয় পেয়ে যায়। সমস্ত গেস্টদের উদ্দেশ্যে সেখানে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ফেইয়ান তখন তার মেয়েটকে বলে তুমি গিয়ে জানিয়ে দাও আমার শরীর খারাপ, আমি অনুষ্ঠানে যোগ দিতে পারবো না। ও আসলে বেইউ এর সামনে যেতে ভয় পাচ্ছিল। জিলিং এ কিয়ানো এসেছিল তার বাবার সাথে। তার বাবা জিলিং রাজ্যের প্রিন্স মানে জিয়াং এর সাথে কিয়ানের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। কিয়ান যখন জানতে পারে বেইউ এর সাথে সিটু এসেছে তখন সে বাইরে যেতে চায় সিটুর সাথে দেখা করতে। তবে তার মেয়ের তাকে যেতে দেয় না, কারণ কিয়ান সিটুর সাথে দেখা করেছে এটা যদি কিয়ানের বাবা জানতে পারে তাহলে মেয়েটকে তো মেরেই ফেলবে। তাই কিয়ান ঘর থেকে বের হতে পারে না। এরপর আমাদের অনুষ্ঠানের দৃশ্য দেখানো হয়। সেখানে অনুষ্ঠান প্রথমে তো সবকিছু ঠিকঠাকই চলছিল। এরপর কিয়ানের বাবা জিলিং রাজ্যের প্রিন্সের সাথে বিয়ের প্রস্তাব দেয়। জিলিং রাজ্যের প্রিন্সও সেটাকে অ্যাকসেপ্ট করে। সবাই জিলিং রাজ্যের প্রিন্সকে কংগ্রাচুলেশন জানায়। তখন বেইউ বলে ওঠে যেহেতু একটা শুভ সংবাদ শোনা গেল তাই সে প্রিন্স জিয়াংকে একটা গিফট দিতে চায়। জিয়াং তো এটা শুনে একটু থতমত খেয়ে যায়। বেইউ তার গার্ডদের ভিতরে ডাকে, বস্তায় করে কাউকে নিয়ে আসা হয়। জিয়াং তখন বেইউকে ঝাড়ি মেরে বলে এগুলো কি? বেইউ তখন বলে আগে তুমি দেখো। বস্তা যখন খোলা হয় বস্তার ভেতর থেকে বের হয়ে আসে ঝাউসি। ঝাউসি বের হয়ে বেইউয়ের কাছে মাফ চাইতে থাকে আর বলতে থাকে সে সবকিছু জিয়াং আর ফেইয়ানের কথা মতো করেছে। সেখানে বেইউ প্রমাণ করে দেয় যে ফেইয়ান আর জিয়াং মিলে জি কিংকে কিডন্যাপ করেছিল, এবং জিলিং রাজ্যের রাজা মানে ফেইয়ানের বাবাকে বলে যায় এটার কৈফিয়ত তাকে দিতে হবে। এটা বলে রাজার সামনে ওয়াইনের জগ ফেলে দিয়ে সে বের হয়ে যায়। জিয়াং রাগে দাঁড়াতে চাচ্ছিল, তবে রাজা জিয়াংকে আটকে দেয়। এরপর আমরা উইশেংকে দেখতে পাই যে লিগেকে ধরে বেঁধে একটা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। সে লিগেকে বলছিল সে হচ্ছে তিয়ানকির সবচেয়ে ভালো ডাক্তার, তুমি তার কাছে গেলে অবশ্যই সে তোমার রোগের কোনো না কোনো চিকিৎসা বের করবে। আর লিগে বলছিল আমি ভাই চিকিৎসা চাই না, আমাকে এখানে নামিয়ে দাও। কিন্তু উইশেং লিগেকে ছাড়বে না, সে লিগের চিকিৎসা করিয়েই ছাড়বে। উইশেং ছেলেটাকে দিন দিন আমার খুবই ভালো লাগতে শুরু করেছে। অ্যান্ড গেস হোয়াট, উইশেং লিগেকে নিয়ে যায় ডক্টর শাহের চেম্বারে।
তবে ডাক্তার শাহ তো কোনোভাবেই আর কাউকে নিবে না, কারণ ভিতরে জিকিং রয়েছে যেটা খুবই গোপনীয়। কিন্তু উইশিং নাছোড়বান্দা, সে ডক্টর শাহকে বলে আমি এমন একজন রোগীকে নিয়ে এসেছি যে 30 বছরের বেশি বাঁচে না, তার বিরল রোগ রয়েছে। এটা শুনে ডক্টর শাহের একটু ইন্টারেস্ট হয়, সে তো সব অদ্ভুত ধরনের রোগী গ্রহণ করে থাকে। সে বের হয়ে লিগেকে চেক করে আর তারপর উইশেংকে বলে লিগেকে ভিতরে নিয়ে আসতে। উইশেং তখন লিগেকে ভিতরে নিয়ে আসে, তাদেরকে অন্য একটা ঘরে রাখা হয়। লিগে তখন উইশেংকে বলছিল তাকে ছেড়ে দেওয়ার জন্য, কারণ তার রোগ সারার না, সে অনেক ডাক্তার দেখিয়েছে এবং অনেক চেষ্টা করেছে। এখন সে যেতে চায় জিকিং এর খোঁজ নেওয়ার জন্য। উইশেং তখন বলে আগে তুমি নিজের চিন্তা করো, বেইও জিকিং কে নিয়ে গিয়েছে আর সে অবশ্যই জিকিং এর ভালো খেয়াল রাখবে। জিকিং তো ডক্টর শাহের প্যালেসেই ছিল আর তাকে দেখাশোনা করছিল টেন। ডক্টর শাহ জিকিং কে চেক করে বুঝতে পারে জিকিং এর মুখে যে মার্কটা রয়েছে এটা একদম পুরো জিকিং এর শিরা উপশিরার সাথে যুক্ত, মানে ওইটাকে চামড়া কেটে বাদ দিয়ে দিলে বাদ হবে না। তখন সে চিন্তা করে এটাকে নতুন একটা চামড়া দিয়ে ঢেকে দিতে হবে। তবে নতুন কোনো চামড়া সে কোথা থেকে পাবে, যেটা জীবিত কোনো মানুষের শরীর থেকে নিতে হবে, আর সেই প্রক্রিয়া অনেক বেশি পেইনফুল। এদিকে উইশেং যখন ঘুমাচ্ছিল, লিগে আস্তে আস্তে উঠে যায়। সে এখান থেকে পালানোর চেষ্টা করছিল। লিগে একটা রুমে গিয়ে ডক্টর শাহের ওষুধ বানানোর জায়গা দেখতে পায়। তারপর সে ওই রুম থেকে বের হয়ে আসে এবং ঘুরতে ঘুরতে একটা জায়গায় এসে দেখতে পায় সেখানে টেন বসে আছে। টেন তখন একটু ঘুমাচ্ছিল। টেনকে দেখে লিগে বুঝতে পেরে যায় এখানে জিকিং আছে, আর ভিতরে ঢুকতেই সে জিকিংকে খুঁজে পেয়ে যায়। তখন লিগে বলতে থাকে বেইউ কি তোমার একটুও কেয়ার নেয়নি? তোমার এই অবস্থা কিভাবে হলো? বেইউ তো এমন ভান করে যে সে তোমাকে অনেক ভালোবাসে, আমি তাকে ছাড়বো না, সে কেন তোমাকে এভাবে ফেলে রেখে গিয়েছে? মানে লিগে অনেক ইমোশনাল হয়ে কথা বলছিল। তখনই সেখানে ঘুষি চলে আসে। জিকিং এর টিমকে তো জিকিং আগেই প্যালেসে নিয়ে এসেছিল, আর বেইউ জিকিং এর টিমকে এই দায়িত্ব দিয়েছিল জিকিং এর নিরাপত্তার। গুশি তো লিগের উপর আক্রমণ করতে যাচ্ছিল। এরই মধ্যে টেন ঘুম থেকে উঠে যায় আর গুশিকে আটকায়। সে জানায় লিগে জিকিং এর বন্ধু। তবে গুশি বলে সে যাই হোক এখন সে এখানে থাকতে পারবে না। এরই মধ্যে সেখানে ডক্টর শাহ চলে আসে। ডক্টর শাহ লিগেকে বলে দেখো তুমি কত বড় বিপদ বাঁধিয়েছো, তোমাকে তো বলেছিলাম ঘর থেকে বের না হতে। লিগে ডক্টর শাহের কথায় পাত্তা না দিয়ে জিজ্ঞাসা করে জিকিং এখন কেমন আছে, কিভাবে ওর চিকিৎসা করা যাবে। ডক্টর শাহ জানায় জিকিং এর জন্য এখন হিউম্যান স্কিন প্রয়োজন, বেঁচে থাকা কোনো মানুষের চামড়া, যাতে করে তার মুখের ক্ষতগুলো ঢাকা যায়। লিগে তখন বলে সে তাহলে তার নিজের চামড়া দিয়ে দিবে জিকিং এর জন্য। তবে ডক্টর শাহ লিগেকে জানায় তুমি এমনিতেই অনেক দুর্বল, এত বেশি পেইন তুমি সহ্য করতে পারবে না। এরই মধ্যে উইশেংও সেখানে চলে এসেছিল। লিগে তখন ঘুষির থেকে তলোয়ার নিয়ে নিজের গলায় ধরে আর বলে আপনি রাজি হবেন কিনা বলুন, এমনিতেও আমি বেশি দিন বাঁচবো না, তাই আমি আমার সর্বোচ্চটা করতে চাই জিকিং এর জন্য। আর আমি দংলিনের ক্রাউন প্রিন্স। ডক্টর শাহ আপনার চেম্বারে আমি মারা গিয়েছি, এটা যদি সবাই জানতে পারে তাহলে নিশ্চয়ই আপনার রেপুটেশনের ক্ষেত্রে এটা ভালো হবে না। ডক্টর শাহ তখন বাধ্য হয়ে রাজি হয়ে যায় লিগের স্কিন নিয়ে জিকিং এর মুখের ক্ষত ঠিক করতে। এরপরে দেখা যায় লিগের পিঠ থেকে স্কিন নেওয়া হচ্ছে। উইশেং লিগেকে বলে এখনো সময় আছে, নিজের সিদ্ধান্ত পরিবর্তন করো। লিগে তখন উইশেংকে বলে ফেইয়ান আমার কিউকিনটা নিয়ে গিয়েছে, তুমি যদি পারো সেই কিউকিনটা উদ্ধার করে জিকিংকে দিয়ে দিও। উইশেং তখন বলে আমি তো তোমার বন্ধু না, কেন আমি তোমার কিউকিন উদ্ধার করব? লিগে বলে আমি তোমার উপর দায়িত্ব দিয়ে যাচ্ছি আর আমার বিশ্বাস তুমি অবশ্যই তোমার দায়িত্ব পালন করবে। উইশেং তখন আর কিছু বলে না। ডক্টর শাহ লিগের পিঠ থেকে স্কিন তুলে নেয়। লিগে খুবই কষ্ট পাচ্ছিল, আসলেই তো চামড়া তুলে নেওয়াটা খুবই যন্ত্রণাদায়ক। তার উপর অ্যানসিয়েন্ট টাইমে তো এমন কোনো ওষুধ ছিল না যার কারণে তার ব্যথা কম হতে পারে। এরপরে আমাদের বেইউকে দেখানো হয়, সে সিটুকে পাঠাচ্ছিল কিয়ানের সাথে নির্জনে দেখা করতে। এটা আসলে একটা ফাঁদ ছিল ফেইয়ানের জন্য। বেইউ জানতো সিটু যদি তার থেকে আলাদা হয় তাহলে ফেইয়ান অবশ্যই সিটুর খোঁজে আসবে, কারণ সিটু অবশ্যই জানে যে জিকিং কোথায়। আর ফেইয়ান আসলেও এমনটা প্ল্যান করছিল, জিকিং এর খোঁজ নিয়ে আবারও সে জিকিংকে কিডন্যাপ করার একটা প্ল্যান করছিল। বেইউ এর প্ল্যান একদম খাপে খাপে মিলে যায়। সিটু যখন কিয়ানের সাথে দেখা করতে একটি গুহার মধ্যে যায়, ফেইয়ানও সেখানে প্রবেশ করে। এরপরে আবার আমাদের জিকিংকে দেখানো হয়, জিকিং এর জ্ঞান ফিরে গিয়েছিল আর তার মুখ পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে। ডক্টর শাহ তো আসলেও ম্যাজিক্যাল ডাক্তার ছিল। জিকিং এর যখন জ্ঞান ফিরে সেখানে উইশেং উপস্থিত ছিল। সবাই তো জিকিং এর জ্ঞান ফিরতে দেখে প্রচন্ড খুশি হয়ে যায়।
জিকিং এর মনে পড়ে যায় তার মুখের ক্ষতর কথা। টেন তখন জিকিং কে আয়না এনে দিলে জিকিং দেখতে পায় তার ফেস তো পুরোপুরি ঠিক আছে। সে ডক্টর শাহকে ধন্যবাদ দেয়। ডক্টর শাহ তখন বলে, আমার সাথে সাথে তোমার একজন পুরনো বন্ধুকেও ধন্যবাদ দিও, যে তার নিজের স্কিন দিয়েছে তোমার ক্ষত ঠিক করার জন্য। এটা বলতে বলতে ডক্টর শাহ সেখান থেকে চলে যায়। জিকিং তখন উইশেংকে জিজ্ঞাসা করে, কে আমাকে স্কিন দিয়েছে? উইশেং তখন বলে, তোমার পুরনো বন্ধু, যে 30 বছরের বেশি বাঁচবে না। এটা শুনেই জিকিং বুঝতে পেরে যায় যে সেটা লিগে। ও দৌড়ে যায় লিগের খোঁজে। তবে উইশেং তাকে ডেকে বলে যে লিগে অলরেডি চলে গিয়েছে। জিকিং থেমে যায়। তবে জিকিং যে লিগের জন্য এত টেনশন করছে, এটা দেখে উইশেং এর অনেক খারাপ লাগে। সে মনে মনে চিন্তা করতে থাকে, আমি তো ওই শিপে গিয়েছিলাম তোমাকে বাঁচানোর জন্য, কিন্তু লিগে তোমাকে বাঁচিয়ে পুরো ক্রেডিটটাই নিয়ে নিল। তার মানে উইশেং ও জিকিংকে পছন্দ করতে শুরু করেছিল। এরই মধ্যে সেখানে লিগুও ফিরে আসে। লিগুকে দেখে জিকিং জিজ্ঞাসা করে যে ফোর্থ প্রিন্স কোথায়। লিগু জানায় সে ফেয়ানকে ধরতে জিলিং রাজ্যে গিয়েছে। এইদিকে গুহার মধ্যে কিয়ান আর সিটু যখন দেখা করে, কিয়ান তো ভাবে যে সিটু হয়তো তাকে ভালোবাসার কথাই বলতে এসেছে। তবে সিটু প্রথমে ভয় পাচ্ছিল। সে কিয়ানকে বলে, আমি তোমাকে শুভেচ্ছা জানাতে এসেছি। এটা শুনেই তো কিয়ানের মন আবার খারাপ হয়ে যায়। সে সিটুকে বলে, তাহলে আমি জিলিং এর প্রিন্সকে বিয়ে করব, তার সাথে সারা জীবন কাটাবো, তার বাচ্চা কাচ্চার মা হব। কিয়ানের মুখ থেকে যখন এসব কথা শুনছিল, সিটুর খুবই খারাপ লাগে। কিয়ান সিটুর সাথে কথা শেষ করে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই সিটু কিয়ানকে টান দিয়ে জড়িয়ে ধরে আর বলে, আমি কখনোই তোমাকে অন্য কারোর সাথে দেখতে পারবো না, আমি তোমাকে খুবই ভালোবাসি। কিয়ান তো খুশি হয়ে যায়। অবশেষে তার সমস্ত ইফোর্ট সফল হলো। তবে বাইরে থেকে সবকিছু ফেয়ান দেখছিল। ও মনে মনে ভাবে, এমন কোনো মেয়েকে তো আমি আমার ভাইয়ের বউ বানাবোই না। আর তোমরা যেহেতু একে অপরকে এতই ভালোবাসো, থাকো সারা জীবন এই গুহায় বন্দি। এটা বলে ও সেই চেম্বারের দরজা বন্ধ করে দেয়, যে চেম্বারের মধ্যে কিয়ান আর সিটু দেখা করেছিল। ওরা দুজন তো ভয় পেয়ে যায় আর দরজা ধাক্কাতে থাকে। তখনই বেইউ সেখানে চলে আসে আর ফেয়ানকে বলে, অবশেষে তুমি দেখা দিলে। ফেয়ান তখন বুঝতে পারে এটা আসলে একটা ফাঁদ ছিল তাকে বেইউর সামনে আনার। বেইউ তো এবার তাকে ছাড়বে না। ফেয়ান তখন বলে, তুমি এখন জিলিং রাজ্যে আছো, আর তুমি জিলিং রাজ্যে থেকে আমার কিছুই করতে পারবে না। বেইউ তখন বলে, দেখা যাক কিছু করতে পারি কিনা। এখানে যদি আমি তোমার সাথে কিছু করি, কেউ তো জানতেই পারবে না। বেইউ দুইজন সৈন্যকে বলে, ফেয়ানকে ধরতে যাও। তবে ওই দুজন সৈন্য তো ফেয়ানের সাথে পারে না। তখন বেইউ ফেয়ানকে ধাক্কা মেরে ফেলে দেয়। ফেয়ান তখন বেইউকে বলে, যদি আমি মরি তাহলে তোমাকে নিয়েই মরবো। এটা বলে সে কোনো একটা মেকানিজম অন করে দেয়। তখনই নিচ থেকে একটা ঢাকনা সরে যায়। বেইউ আর ফেয়ান নিচে পড়ে যায়। ওই গুহাটা ভেঙে যেতে থাকে। সিটু আর কিয়ান তখন ভাঙা দেয়াল থেকে দ্রুত বের হয়ে আসে। সিটু কিয়ানকে বলে, বেইউ ভিতরে আটকে গিয়েছে, চলো আমরা সাহায্যের জন্য যাই। তখনই ওরা কিছু সৈন্যদের আসার আওয়াজ পেয়ে উল্টো দিকে পালাতে থাকে। জিয়াং তার পুরো সৈন্যবাহিনী নিয়ে সিটু আর কিয়ানকে তাড়া করতে থাকে। সিটু আর কিয়ানও প্রাণপণে ছুটছিল। তারা ছুটতে ছুটতে জিলিং এর বর্ডারে পৌঁছে যায়। আর সেখানে জিকিং তার সম্পূর্ণ টিম নিয়ে তৈরি ছিল। জিয়াং জিকিংকে দেখে তো অবাক হয়ে যায়। জিয়াং জিকিংকে বলে, তুমি কি এখানে ঝামেলা সৃষ্টি করতে এসেছো? তুমি কি চাচ্ছ যুদ্ধ করতে? জিকিং তখন বলে, আমরা যদি যুদ্ধ ঘোষণা করিও, তোমার কি মনে হয় তুমি আমাদের সাথে পারবে? জিয়াং তো প্রচন্ড রেগে যাচ্ছিল। জিকিং তখন একটা দড়ি ধরে টান মারলে জিলিং রাজ্যের যে প্রাচীর, সেই প্রাচীরগুলো ভেঙে পড়ে। জিকিং আসলে ওর টিমকে বোমা বানানো শিখিয়ে দিয়েছিল। ও তো মডার্ন দুনিয়ায় একটা কমান্ডো ছিল, তাই এসব টেকনিক ও খুব ভালোভাবেই জানতো। জিয়াং রেগে গিয়ে বলে, তুমি জিলিং রাজ্যের দেয়াল ভেঙে দেওয়ার সাহস করেছো, তোমাকে তো এটার ফল ভোগ করতেই হবে। আর এরপর জিয়াং আর জিকিং এর টিমের মধ্যে লেগে যায় ফাইট। সেখানে তো তুমুল যুদ্ধ হতে থাকে। সিটু আর কিয়ান এই ফাঁকে ওই ভাঙা দেয়াল দিয়ে বের হয়ে আসে। জিকিং নেমে যায় জিয়াং এর সাথে যুদ্ধ করতে। আর সে তার কিউকিন দিয়ে যুদ্ধ করছিল। স্বাভাবিকভাবেই জিয়ান জিকিং এর সাথে পারে না। সে তার তলোয়ার ফেলে দিয়ে সেই ধারালো নখগুলো নিয়ে আসে যুদ্ধ করতে। আর সেই নখগুলোর মাধ্যমে জিকিং এর কিউকিনের তার ছিঁড়ে ফেলে। এতে করে জিকিং আর কিউকিন বাজিয়ে যুদ্ধ করতে পারছিল না। তবে তারপরেও জিয়াং জিকিং এর সাথে পেরে উঠছিল না। জিকিং 3টা দড়ি নামিয়ে নিয়ে আসে এবং সেখান থেকে একটা ধরে টান দিতেই আরো একটা দেয়াল উড়ে যায়। জিয়াং জিকিংকে সাবধান করে বলে, তুমি আর একটা দেয়ালও উড়াবে না। জিকিং তখন বলে, বলো বেইউ কোথায়, তাহলে আমি জিলিং রাজ্যের দেয়ালগুলো ছেড়ে দিব। এখান থেকেই সিন কাট হয়। আমরা বেইউ এবং ফেয়ানকে অন্ধকার একটা ঘরে পড়ে থাকতে দেখি। বেইউ ফেয়ানকে বলে, এখান থেকে কিভাবে বের হওয়া যাবে? ফেয়ান তখন বলে, মেকানিজম অন করার আগেই আমি জানতাম এখান থেকে আমরা আর কখনোই বের হতে পারবো না।
কারণ এখানে ঢোকার ওয়ে আছে কিন্তু বের হওয়ার ওয়ে নেই। এই কঙ্কালগুলো দেখেছো? এরা সেই সকল মানুষ যারা জিলিং এর বিরুদ্ধে কথা বলেছিল। এদেরকে এখানে আটকে রেখে শাস্তি দেওয়া হতো। এটা হচ্ছে জিলিং রাজ্যের শাস্তি দেওয়ার চেম্বার। বেইউ তখন বলে, তুমি ভেবো না আমি তোমাকে ছেড়ে দিব। তুমি যা করেছো সেটা শাস্তি নেওয়ার জন্য প্রস্তুত হও। এরই মধ্যে জিকিং তার টিম নিয়ে সেই গুহার সামনে চলে এসেছিল। তারা ওই গুহার দরজা খোলার অনেক চেষ্টা করে, তবে সেটা খুলতে পারছিল না। তখন জিকিং সেখানে এক্সপ্লোসিভ দিয়ে ওই দরজাটা উড়িয়ে দেয়। দরজা ভেঙে গিয়েছে এটা দেখে তো ফেয়ান দ্রুত সেখান থেকে বের হয়ে আসে। আর সে জিকিংকে দেখে তো ভূত দেখার মতো চমকে যায়। জিকিং তো পুরোপুরি ঠিক ছিল, আর তার ফেসে কোনো দাগও ছিল না। ফেয়ান তখন জিকিংকে বলে, তোমার ফেস কিভাবে ঠিক হলো? আমি নিজে দেখেছিলাম তোমার ফেসে একটা দাগ ছিল। তুমি তো আইসল্যান্ডার, আমি তোমাকে ছাড়বো না। এটা বলে সে জিকিং এর উপর আক্রমণ করতে গেলে বেইউ এসে ফেয়ানকে লাথি মেরে ফেলে দেয়। বেইউকে দেখে তো জিকিং খুবই খুশি হয়ে যায়। এর মধ্যে ফেয়ান বেইউকে বলে, তুমি জানো না জিকিং আইসল্যান্ডার, আমি তার মুখে চিহ্ন দেখেছি। জিকিং তখন বলে, তুমি কখন দেখেছো এই চিহ্ন? ফেয়ান বলে, যখন আমি তোমাকে কিডন্যাপ করেছিলাম। মানে ফেয়ান নিজে মুখে স্বীকার করলো যে সে জিকিংকে কিডন্যাপ করেছে। এরই মধ্যে সেখানে ফেয়ানের ভাইও চলে আসে। বেইউ তখন জিয়াংকে বলে, আপনি তো নিজে মুখেই শুনলেন ফেয়ান জিকিংকে কিডন্যাপ করেছিল, এটার এখন কি শাস্তি হবে? জিয়াং তখন বলে, জিকিং জিলিং রাজ্যের দেয়াল উড়িয়ে দিয়েছে, দুইটা কি সমান সমান না? এখন আমরা দুইটা অপরাধকে সমান সমান ধরে এই সব কিছু ভুলে যেতে পারি। তার উপর আমরা জেনে গিয়েছি যে জিকিং আইসল্যান্ডার, এই বিষয়টাও আমরা কাউকেই বলবো না। বেইউ তখন বলে, জিকিং আইসল্যান্ডার, আপনাদের কাছে কি প্রমাণ আছে? জিয়াং এর কাছে যেহেতু কোনো প্রমাণ নেই, ও তো আর কিছু বলতে পারে না। জিকিং তখন জিয়াংকে বলে, আমরা একটা শর্তে এই সবকিছু ভুলে যেতে পারি, যদি তুমি স্যান্ড ও শিপ রিচুয়ালের সময় কিয়ানের সাথে নিজের এঙ্গেজমেন্ট ভেঙে দাও। সিটুর জন্যই ওরা এমনটা করছিল। জিয়াং এর তখন ইচ্ছে না থাকা সত্ত্বেও রাজি হয়ে যেতে হয়। জিকিং আর বেইউ সেখান থেকে চলে আসে। ফেয়ান তখন সেখানে অনেক কান্না করতে থাকে। বেইউ আর জিকিং যখন ফিরে আসছিল, বেইউ জিকিংকে বলে, ডক্টর শাকে তো ধন্যবাদ দিতেই হয়, সে তোমাকে খুব দ্রুত ঠিক করে দিয়েছে। জিকিং তখন বলে, আমার ফেসে একটা হিউম্যান স্কিন মাস্ক পরিয়ে দেওয়া হয়েছে, সেই চিহ্নটা এখনো মাস্কের নিচে রয়ে গিয়েছে। বেইউ তখন বলে, থাকুক, এটা তোমার ফ্যামিলির চিহ্ন, আমি চাইও না এই চিহ্ন তুমি পুরোপুরি নষ্ট করে ফেলো। তুমি যেমন, আমি তোমাকে তেমনই ভালোবাসি। আমি চাই সারা জীবন তুমি আমার পাশে থাকো, আমার ওয়াইফ হয়ে। এটা শুনে জিকিং তো অনেক ইমোশনাল হয়ে যায়। সে বেইউকে জড়িয়ে ধরে। দূর থেকে লিগে এই বিষয়টা দেখতে পায়। জিকিং ঠিক আছে এটা দেখে তো লিগের ভালো লাগে, তবে বেইউ আর জিকিংকে একসাথে দেখে তার খারাপ লাগছিল। বেইউ জিকিংকে বলে, এই প্রথম তুমি আমাকে নিজে থেকে জড়িয়ে ধরলে। জিকিং একটু লজ্জা পেয়ে চলে যায়। বেইউ লিগুর দিকে তাকিয়ে মুচকি হাসে। এদিকে লিগে সেখানে একা একা ছিল। সে যখন ফিরে আসছিল প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। লিগে কোনোভাবে তার থেকে একটা ওষুধ নিয়ে খাওয়ার চেষ্টা করে। ওষুধটা খায়ও, তবে সেখানে একটা বালি ঝড় চলে আসে আর লিগে সেখানেই পড়ে যায়। উপর থেকে একটা শকুনকে উঠতে দেখা যায়। মনে হচ্ছিল সে লিগের মৃত্যুর অপেক্ষা করছে। লিগে সেখানে অজ্ঞান হয়ে যায়। আমি তো ভেবেছিলাম ও এখানেই মারা যাবে, তবে একটু পরে দেখা যায় একটা মেয়ে লিগেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। মেয়েটি এখানকারই ছিল, সে উটের পিঠে চড়িয়ে লিগেকে নিয়ে যায়। এরপর আমাদের ফেয়ানকে দেখানো হয়। ফেয়ানের মুখের একটা সাইডে জঘন্য ক্ষত হয়ে গিয়েছে। সে নিজের মুখের ক্ষত দেখে চিৎকার করে কান্না করতে থাকে আর সবকিছু ছুঁড়ে ফেলে দিতে থাকে। বলতে থাকে, জিকিং, আমি তোমাকে হত্যা করে ফেলবো। বেইউ, আমি তোমাকে ছাড়বো না। এখন ওর বেইউ এর প্রতিও ইমোশন পুরো উঠে গিয়েছে। সেখানে জিয়াং এসে ফেয়ানকে শান্ত করে আর তারপর বলে, প্রস্তুতি নাও, বাবা বলেছে স্যান্ড ওরশিপ অনুষ্ঠান শেষ হলেই তোমাকে নানজিউতে ফিরে যেতে। নানজিউর মন্ত্রী আসছে। ফেয়ান তখন বলে, তোমরা কি সত্যি আমাকে নানজিউতে পাঠিয়ে দিচ্ছ? তোমরা কি আমাকে ত্যাগ করলে? জিয়াং তখন বলে, এটা বাবার সিদ্ধান্ত। ফেয়ান তখন অনেক অনুরোধ করে জিয়াংকে বলে, আমাকে প্লিজ নানজিউতে ফেরত পাঠিও না, আমি তোমার অনেক সাহায্য করব। তুমি বেইউ আর জিগাং এর থেকে যেভাবে প্রতিশোধ নিতে চাও আমি সেভাবেই তোমার পাশে থাকবো, আমি নিশ্চয়ই তোমার কাছে আসব। জিয়াং তখন বলে, আমার কিছুই করার নেই, প্রস্তুতি নাও নানজিউতে ফিরে যাওয়ার। ফেয়ান তখন অনেক কান্না করতে থাকে আর বলতে থাকে, জিকিং এর জন্য আমার এই পরিণতি, মানে সিরিয়াসলি সব ভিলেনরা কেন এমনটা মনে করে যে ওদের এই পরিণতির জন্য অন্য কেউ দায়ী? ফেয়ানের এই অবস্থার জন্য তো সে নিজেই দায়ী ছিল। এরই মধ্যে একজন মেইড এসে জানায় নানজিউর মন্ত্রী এসেছে তার সাথে দেখা করতে। ফেয়ান তখন বলে সে কোনোভাবেই মন্ত্রীর সাথে দেখা করবে না। তবে তখনই মন্ত্রী ভিতরে আসে। ইনি তো ছিল নানজিউর পয়জন সেক্টরের সর্দার, সাথে নানজিউর রাজার মন্ত্রী।
সে এসে বলে, আপনার কি মনে হয় আমি আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি? নানজিওর রাজা এমনিও আপনাকে ফেরত নিতে চায় না। ফেয়ান তখন বলে, কেন? রাজা কি আমাকে ত্যাগ করছে? মানে এইবার ফেয়ানের দশা হয়েছে যে কেউই তাকে চায় না। ফেয়ান তখন ওই মন্ত্রীকে বলে, আমি তো রাজার জন্য এই সব কিছু করেছি। সে জিকিং এর আইডেন্টিটি জানতে চাচ্ছিল। আমি জিকিংকে কিডন্যাপ করে তার আইডেন্টিটি জেনে গিয়েছি। ফেয়ান মন্ত্রীকে বলে দেয় যে জিকিং আইসল্যান্ডার। জিকিং এর ফেসের ওই মার্ক সে নিজে দেখেছে এবং পয়জন দিয়েও টেস্ট করেছে। জিকিং এর কিছুই হয় না। মন্ত্রী তো এই কথা শুনে হকচকিয়ে যায় আর মনে মনে বলতে থাকে, আচ্ছা জিকিং তাহলে আইসল্যান্ডার। লিগের যখন জ্ঞান ফেরে তখন দেখতে পায় ওই মেয়েটি তার জন্য স্যুপ নিয়ে এসেছে। মেয়েটি জানায় তার নাম শাওমেং। সে লিগেকে বালির মধ্যে খুঁজে পেয়েছে। লিগে তার নিজের পরিচয় গোপন করে নিজের নাম বলে শ্যাং। সে ওই মেয়েটিকে ধন্যবাদ দেয় এবং ওর যেটা কাজ ও এখান থেকে বের হয়ে যেতে চায়। তবে ওই মেয়েটি বলছিল লিগে এখনো সুস্থ না, কিভাবে সে এইভাবে যেতে পারে। এরই মধ্যে মেয়েটির মা হার্ব কালেক্ট করে ফিরে আসে। মেয়েটির মা লিগের জ্ঞান ফিরতে দেখে অনেক খুশি হয়ে যায়। সে ইমোশনাল হয়ে বলে, গতকাল সারাদিন আমি আপনার সেবা করেছি আর সারা রাত ধরে আমি আপনার জন্য ওষুধ কালেক্ট করে নিয়ে এসেছি। আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। মেয়েটির মায়ের এমন ডেডিকেশন দেখে লিগে আর কিছু বলতে পারে না। সে সেখানেই থেকে যায় তার চিকিৎসার জন্য। এদিকে লিগের মা লিগের চিন্তা না করে চিন্তা করছিল নিজের রাজ্যের। সে অনেক রাগ নিয়ে লিগের মেইডকে বলছিল, তুমি ওকে আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছ। এখন ঝাউসি বেইউকে বিরক্ত করেছে। বেইউ যদি দংলিনের উপর আক্রমণ করে তাহলে কে সামলাবে? লিগে সাউন্ড স্ট্রাইক ছাড়া তো আমাদের সৈন্যরা কিছুই করতে পারবে না। মেইড তখন বলে, লিগে আপনার নিজের ছেলে, সে যদি শিপে মারা যায় লিগের চিন্তা না করে আপনি আপনার দেশের চিন্তা করছেন। লিগের মা তখন বলে, এমনিও 30 বছরের বেশি বাঁচবে না, ও কোনো কাজের না। ওর মূল্য আমার কাছে শুধু ওর সাউন্ড স্ট্রাইক। আর যদি ও শিপে মরে যায় তাহলে মরুকগে, আমার কিছুই যায় আসে না। আমি প্রিন্সেস ইউনিংকে খবর দিয়েছি, তার কাছেই আমি এখন রাজ্যের দায়িত্ব দিয়ে দিব। তাকেই রাজ্যের ক্রাউন প্রিন্সেস বানাবো। লিগের মায়ের কথা শুনে লিগের জন্য আমার খুবই মায়া লেগেছে, বেচারা। এদিকে নানজিওর মন্ত্রী ফেইয়ানকে কিছু একটা শিখিয়ে দিচ্ছিল। তারা স্যান্ডোর শিপ রিচুয়ালের সময় কিছু একটা করবে সেই প্ল্যানে তৈরি করছিল। ফেইয়ান মন্ত্রীকে বলে, কোনো চিন্তা করবেন না, আমি নানজিওর রাজার জন্য সবকিছু করব। তবে আমার কেন যেন মনে হচ্ছিল নানজিওর রাজার থেকে এই মন্ত্রীর আগ্রহটা একটু বেশি। যা হোক, রাতের বেলা আমাদের উইশেংকে দেখানো হয়। তাকে যেহেতু লিগে দায়িত্ব দিয়েছিল তার কিউকিন উদ্ধার করার, তাই উইশেং আসে ফেইয়ানের ঘরে লিগের কিউকিন উদ্ধার করতে। আর সেখানে খোঁজাখুঁজি করে ও কিউকিনটা খুঁজেও পেয়ে যায় এবং কিউকিন নিয়ে প্যালেস থেকে বের হয়ে পড়ে। পরদিন সকালেই ছিল স্যান্ডোর শিপ রিচুয়াল। সেখানে সমস্ত রাজ্যের সব অতিথিরা উপস্থিত ছিল। একটু পরে বেইউ সেখানে চলে আসে। বেইউ সেখানে আসার পর জি কিং জিয়াং এর উদ্দেশ্যে বলে, স্যান্ডোর শিপ রিচুয়াল শুরু হওয়ার আগে আপনি কি সবার উদ্দেশ্যে কিছু বলতে চান? ও আসলে কিয়ানের সাথে এঙ্গেজমেন্ট ভাঙার বিষয়টা মনে করিয়ে দিচ্ছিল। জিয়াং তখন সবার সামনে এসে বলে, তাইয়ানের প্রিন্সেসের সাথে আমার এঙ্গেজমেন্ট ঠিক হয়েছিল। তবে এই 2 দিন আমি ইনভেস্টিগেশন করে দেখেছি প্রিন্সেসের সাথে আমার মেন্টালিটি মিলছে না, তাই আমি এই এঙ্গেজমেন্টটা ভেঙে দিতে চাই। তাইয়ানের রাজা তখন প্রচন্ড রেগে যায়। সে বলে, গোপনে এই কথা বললেই তো হতো, সব গেস্টদের সামনে বলে আমাকে অপমান করার মানে কি? জিয়াং এর বাবাও অনেক রেগে যায়। জিয়াং তখন তার বাবাকে বলে সে পরে সবকিছু বুঝিয়ে দিবে এবং তাইয়ানের রাজাকে বলে, আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে নিজের মেয়েকেই জিজ্ঞাসা করুন। কিয়ানের বাবা তখন রেগে সেখান থেকে বের হয়ে যায়। এরপর জি কিং রাজাকে জিজ্ঞাসা করে যে প্রিন্সেস ফেইয়ান কোথায়, তাকে তো এখানে দেখা যাচ্ছে না। জিয়াং তখন জানায় সে গতকালই নানজিওর উদ্দেশ্যে চলে গিয়েছে। এরই মধ্যে ফেইয়ান সেখানে এসে দাঁড়ায় আর বলে, কি ব্যাপার, তুমি কি আমাকে নিয়ে একটু বেশি চিন্তিত? জি কিং তখন বলে, একটু আগেই তো শুনলাম আপনি নানজিওর উদ্দেশ্যে চলে গিয়েছেন, আবার এখানে কিভাবে আসলেন? ফেইয়ান তখন বলে, সেটা চিন্তা না করে আগে নিজের চিন্তা করো। আমি এখানে সবার সামনে প্রমাণ করে দিতে পারি তুমি আইসল্যান্ডার। জিকিং তখন বলে, এত কথা বলার কি আছে, যদি প্রমাণ করে দিতে পারেন তাহলে প্রমাণ করে দিন। ফেইয়ান তখন বলে, তোমার মুখে সেই চিহ্ন আছে, যদি তোমার মুখের স্কিন কাটা হয় তাহলেই বোঝা যাবে। আর তাছাড়া তুমি এক বোল পয়জন খেয়ে নিলেই বুঝতে পারবে সবাই যে তুমি পয়জন হজম করতে পারো। জিকিং তখন হাসতে হাসতে বলে, আমি জানতাম আপনি বেইউকে পছন্দ করেন, কিন্তু বেইউর জন্য আমাকে যে হত্যা করার প্ল্যান করেছেন এটা তো ভাবতে পারিনি। আপনি আমার চেহারা নষ্ট করার চেষ্টা করছেন এবং আমাকে মেরে ফেলতে চাচ্ছেন। আমি যদি এখন বলি আপনি আইসল্যান্ডার, এক বোল পয়জন খেয়ে প্রমাণ করে দিন, তাহলে কি আপনি খাবেন? ফেয়ান তখন রেগে গিয়ে বলে, বাজে কথা বলো না। তবে এরই মধ্যে সেখানে বালু ঝড় শুরু হয়ে যায়। বালু ঝড় শুরু হওয়ার কারণে সেখানকার সবাই তো দৌড়ে সেখান থেকে পালাতে থাকে। তবে ফেয়ান জিকিংকে আক্রমণ করে দেয়।
জিকিং আসলে বুঝতে পেরেছিল এটা ফেইয়ানেরই প্ল্যান। সে ইচ্ছা করে জিকিংকে রাগিয়েছিল। জিকিং তখন ফেইয়ানকে বলে, লিগে আমাকে যা যা শিখিয়েছে তার পুরোটা তো আমি এখনো প্রয়োগ করিনি, এখন প্রয়োগ করে তোমাকে দেখাচ্ছি। জিকিং কিউকিন বাজাতে শুরু করে, আর কিউকিনের শব্দে সেখানে বালির মধ্যে থেকে বিশাল বিশাল কিছু মূর্তি সৈন্য হিসেবে বের হয়ে আসে। এগুলো জিকিং তার কিউকিনের মাধ্যমে তৈরি করেছিল। আর এই বালির সৈন্যগুলো ফেইয়ানের সাথে যুদ্ধ করছিল। ফেইয়ান ওই সৈন্যগুলোর সাথে যুদ্ধ করে পারছিল না। বালু ঝড়ের কারণে বেইও কিছু চোখে দেখছিল না। তখনই নানজিওর মন্ত্রী পোকার মতো কিছু একটা ছেড়ে দেয়, যেটা জিকিং এর মাথার মধ্যে ঢুকে যায়। সাথে সাথেই জিকিং কিউকিন বাজানো বন্ধ করে দেয়, এবং জিকিং এর কিউকিনের মাধ্যমে তৈরি সেই বালির সৈন্যগুলো অদৃশ্য হয়ে যায়। তখনই ফেইয়ান আসে জিকিং এর উপর আক্রমণ করতে। হঠাৎই জিকিং বালির মধ্যে ডুবে যেতে থাকে। বেইউ দ্রুত গিয়ে জিকিংকে ধরে ফেলে, কিন্তু বালির ভিতর থেকে কেউ একজন জিকিংকে টেনে নিয়ে যাচ্ছিল। এটা একটা পোর্টালের মতো ছিল। বেইউ যে জিকিংকে ধরে রেখেছে এটা দেখে ফেইয়ান দ্রুত আসে বেইউকে মারতে, যাতে ও জিকিংকে ধরতে না পারে। কিন্তু লিগু এসে ফেইয়ানকে মেরে ফেলে। তবে বহু চেষ্টা করেও বেইউ জিকিংকে ধরে রাখতে পারে না। জিকিং সেই বালির মধ্যে ডুবে যায়। উইশেংও সেখানে চলে আসে, আরো চিৎকার করে জিকিংকে ডাক দেয়। সেখানে প্রচন্ড ঝড় বয়ে যায়, আর এখানে সিন কাট হয়। এরপর আমাদের ঝড়ের পরবর্তী দৃশ্য দেখানো হয়। বেইউ লিগু সবাই বালির মধ্যে পড়েছিল। বেইউ তখন জিকিং বলে চিৎকার দিয়ে ওঠে। ও বুঝতে পারে জিকিং বালির নিচে তলিয়ে গিয়েছে। বেইউ দৌড়ে গিয়ে বালি খুঁড়তে থাকে। লিগুকেও বলে বালি খোঁড়ো। জিকিং বালির নিচে আটকে গিয়েছে। সেখানে জিকিং এর সমস্ত টিম চলে আসে এবং সবাই মিলে বালি খুঁড়তে থাকে। বেইউ তো পুরো পাগলের মতো হয়ে গিয়েছিল। তবে এই খবরটা শাওমেং এর কাছ থেকে লিগে জানতে পেরে যায়। শাওমেং লিগেকে বলে, বাজারে সবাই বলাবলি করছে জিলিং এর প্রিন্সেস ফেইয়ান তিয়ানকির ফোর্থ প্রিন্সেসকে মেরে ফেলেছে। এটা শুনেই তো লিগে চমকে ওঠে। সে শাওমেংকে জিজ্ঞাসা করে, কি বললে, এটা কি সত্যি? শাওমেং তখন বলে, বাজারে সবাই এটা বলাবলি করছে। এটা শুনেই লিগে পাগলের মতো ছুটে বের হয়ে যায়। সিটু আর কিয়ান দৌড়ে আসে বেইউ এর খোঁজে। আর এসে যখন জানতে পারে যে জিকিং বালির তলায় চাপা পড়েছে, ওরাও তখন সবার সাথে বালি খুঁড়তে থাকে। সবাই মিলে অস্থির হয়ে বালি খুঁড়ছিল। এই কোনায় উইশেংও খুঁজছিল, আর সে তার গিরগিটিকে জিজ্ঞাসা করছিল, আমাকে পথ দেখাও জিকিং কোথায়, তুমি তো দেখছি কোনো কাজের না। তখনই লিগে সেখানে চলে আসে। লিগে তলোয়ার হাতে এসেছিল বেইউকে হত্যা করতে। উইশেং বলে, তুমি বেইউকে হত্যা করতে চাও কেন? লিগে তখন বলে, বেইউ এখানে উপস্থিত থাকতেও ফেইয়ান কিভাবে জিকিংকে মেরে ফেললো। আমি নিজের জীবন দিয়ে জিকিংকে রক্ষা করেছি। ও যদি রক্ষা করতে না পারে তাহলে ও জিকিংকে কেন নিয়ে এসেছে? উইশেং তখন বলে, তুমি শান্ত হও, জিকিং মারা যায়নি। জিকিং হয়তো কোনো একটা পোর্টালের মধ্যে চলে গিয়েছে। আমি যাচ্ছি মেংশা মাউন্টেনের উদ্দেশ্যে। শুধুমাত্র মেং সেক্টরের মানুষরাই বেরিয়া সম্পর্কে ভালো জানে। তাদের বিশেষ গুণ হচ্ছে তারা বিভিন্ন পোর্টাল তৈরি করতে পারে। এটা বলে সে লিগেকে বুঝিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। লিগেও তখন সেখানে বসে বালি খুঁড়তে শুরু করে। এদিকে বেউয়ের অবস্থা তো প্রচন্ড খারাপ। তার হাত ফেটে রক্ত তো বের হচ্ছিল, সাথে ওর প্রচন্ড বুকে ব্যথা শুরু হয়। আরও জিকিং বলে চিৎকার দিয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এখন সবাই সারাদিন খুঁজেও তো জিকিংকে পায়নি। তার উপর বেইউ অসুস্থ হয়ে পড়েছে। সবাই মিলে বেইউকে নিয়ে প্যালেসের উদ্দেশ্যে ফিরে যায়। তখন বেইউয়ের কাছ থেকে ওর রুমালটা পড়ে যায়, যেটা টেন নিজের হাতে তুলে নেয়। আর এই মেয়ের ভাবগতি আমার কাছে একদমই সুবিধার লাগছিল না। সবাই নিশ্চয়ই খুব ভয় পেয়ে গিয়েছিলে। এবার তোমাদেরকে একটা গুড নিউজ শোনাচ্ছি। পরবর্তী সিনেই আমাদের জি কিংকে দেখানো হয়। সে একটা জঙ্গলের মধ্যে চলে এসেছিল। উইশেং ঠিকই ধরেছিল যে জি কিং অন্য কোনো পোর্টালে চলে গিয়েছে। উইশেং আসলেও একটা জিনিয়াস। জি কিং এর যখন জ্ঞান ফেরে ও তো দেখতে পায় ও একটা জঙ্গলের মধ্যে, আর আশেপাশে প্রচুর পরিমাণে বিষাক্ত পোকামাকড়। তবে জি কিং কিন্তু এখানে এমনি এমনি আসেনি। ওকে ইচ্ছা করে এখানে নিয়ে আসা হয়েছিল, আর এটা এনেছিল নানজিওর মন্ত্রী। আমরা কিন্তু এতদিন পর্যন্ত পুরো গল্পে শুধু এটাই জেনেছি হঠাৎ করে একদিন আইসল্যান্ডারদের কিছু হয়ে গিয়েছিল, আর তারা এসে নানজিওর একটা সেক্টরের উপর আক্রমণ করে। আসলে আইসোলেটেড আইসল্যান্ডটাও নানজিওতেই অবস্থিত ছিল। বেইউ কিন্তু আগেই বলেছিল যে নানজিও প্রচন্ড শক্তিশালী রাজ্য, কারণ তাদের বিভিন্ন সেক্টর রয়েছে, পয়জন সেক্টর, মেডিসিন সেক্টর, বিস্ট সেক্টর। আরও দুইটা সেক্টর হচ্ছে মেরফল সেক্টর এবং আইসোলেটেড আইসল্যান্ড। এরা সবাই নানজিওর অধিবাসী। হঠাৎ একদিন আইসোলেটেড আইসল্যান্ডের মানুষদের কিছু একটা হয়ে গিয়েছিল। তারা মেরফল সেক্টরের উপর আক্রমণ করে দেয় এবং সেই সেক্টরটাকে পুরোটাই ধ্বংস করে দেয়।
এই কারণে নানজিওর রাজা আইসোলেটেড আইসল্যান্ডের সবাইকে ধ্বংস করে দেয়। এবার গল্প ক্লিয়ার তো? তবে আইসোলেটেড আইসল্যান্ডের মানুষরা যে হুট করে নিজেদের জ্ঞান শক্তি হারিয়ে অন্যদের উপর আক্রমণ করেছিল, মানে তারা পাপেট হয়ে গিয়েছিল, এই সম্পূর্ণ কারুকাজ করেছিল নানজিও রাজ্যের মন্ত্রী। কারণ আমরা মরুভূমিতে নানজিওর মন্ত্রীকে কিছু একটা রিচুয়াল করতে দেখি। সে জিকিংকে জঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছিল এবং জিকিংকে বলছিল, তোমার জন্মই হয়েছে পাপেট হওয়ার জন্য, তোমার জীবনের একমাত্র মিশন পাপেট হয়ে আমার কথা মতো চলা। তার মানে নানজিওর ভিতরে থেকে নানজিওর মন্ত্রী এই সব কিছু নিয়ন্ত্রণ করছিল। আসল ভিলেন হচ্ছে নানজিওর এই মন্ত্রী। তবে সে জিকিংকে কাবু করতে পারে না। জিকিং চিৎকার করে বলছিল, আমি আইসল্যান্ডার না, আমি তো জিকিংই না, আমি অন্য একটা জগৎ থেকে এসেছি, আমি এখানকার অধিবাসী না। নানজিওর মন্ত্রী কোনোভাবেই জিকিং এর উপর কাবু করতে পারে না, মানে জিকিং এর মাইন্ড কন্ট্রোল করতে পারে না। তখন সে মনে মনে চিন্তা করে, জিকিংকে কাবু করতে হলে তাকে অন্য কোনো উপায় অবলম্বন করতে হবে। জিকিং অনেক স্ট্রং, তার মস্তিষ্কের উপর সে কাবু করতে পারছে না। ড্রামার এই পার্টটা এখানেই শেষ করতে বাধ্য হচ্ছে। তোমাদের অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে, এতগুলো পার্ট কেন হচ্ছে? দেখতেই তো পাচ্ছ গল্পটা কত বড় হয়ে যাচ্ছে। আমি কোনো কিছুই বাদ দিতে পারছি না। কিছু বাদ দিলে দেখা যাবে তোমরা গল্পটাই বুঝতে পারবে না। এই কারণে আমি খুবই দুঃখিত। আর শুধুমাত্র একটা পার্টই করব, সেটাই হচ্ছে লাস্ট পার্ট। লাস্ট পার্ট দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। এত কষ্ট করে ভিডিও বানাই, আর তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে তো বুঝোই, একদম পুরা কলিজা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। যা হোক, আর তোমাদের সময় না নেই, এখনই এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।